আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। মাই ফাদার মাই হিরো শিরোনামের প্রতিদিনের আড্ডায় আমি জাকির আপনাদের সাথে আড্ডা দিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। এবং এই সম্পর্কগুলো স্বর্গীয় করার জন্য, পরিবারগুলোকে স্বর্গে পরিণত করার জন্য মানুষ হিসেবে আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ হইতে হবে। আর পরিপূর্ণ মানুষ হতে গেলে আমাদেরকে বডি, মাইন্ড এবং ইমোশন এই ৩ টা জিনিসের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন আমাকে হইতে হবে এবং আমার দ্বারা আমার চারপাশের মানুষ সচেতন হবে এবং মানুষের মতো আচরণ পাবে। একটা বাবা হিসেবে আমি কিভাবে আমার সন্তান যিনি নিষ্পাপ এবং যিনি হার্ডিক্স ব্ল্যাঙ্ক অবস্থায় পৃথিবীতে আসেন তাকে কি করলে তার ভিতরে এই বডি, মাইন্ড এবং ইমোশনের ব্যাপারে ধারণা আসবে এবং তিনি বা সে একজন পরিপূর্ণ পৃথিবীর জন্য পরিপূর্ণ মানুষ হবেন এবং যে মানুষের মধ্যে দিয়ে পৃথিবী আলোকিত হবে, পৃথিবীর সমস্ত মানুষ উপকৃত হবে। ঠিক এই গল্পগুলো শেয়ার করার জন্য বোকা বাবা মাই ফাদার মাই হিরো শিরোনামের প্রতিদিন রাত ১০টায় আপনাদের সাথে আমি আড্ডা দিয়ে থাকি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের পেজে যুক্ত থাকেন, আমাদের লাইক গুলো দিয়ে থাকেন, কমেন্টস দিয়ে থাকেন এবং আমাদেরকে এনকারেজ করে থাকেন। আমরা প্রতিদিন একজন একজন মানুষের জীবনের গল্প শুনি, তার জীবনের গল্প থেকে তার আলো থেকে আলোকিত হই। আজকে আমাদের সাথে আছেন মাহবুবুর রহমান। তার জীবনের গল্প আমরা শুনবো, তার কাছে আলো আমরা আজকে এক্সকারশন করব। তার জীবন এবং তার পরিবারের জীবনের গল্প শুনে আজকে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব। যারা আমাদের সাথে প্রতিদিন আমাদের প্রতি যুক্ত থাকেন, আপনাদের সকলের জন্য এই পেজ, আপনাদের কমেন্টস, আপনাদের প্রশ্ন আমাদেরকে অনুপ্রাণিত করে। প্রতিদিনের মতো আজকেও আপনারা আপনাদের কমেন্টস এবং প্রশ্ন করে আমাদের আলোচনাটাকে প্রাণবন্ত করবেন। আমরা যে কথাটা বলে থাকি, আমি আপনি সবাই আসলে এই সমস্ত পৃথিবীর একটা ইম্পর্টেন্ট অংশ। আমি পৃথিবী, আমি বাংলাদেশ, আমি আমি সবকিছু। সুতরাং আমি যদি নিজেকে বদলাই তাহলে আমার আমার গ্রাম বদলাবে, আমার পরিবার বদলাবে, আমার দেশ বদলাবে, আমার পৃথিবী বদলাবে। চলুন আমরা আমাদের আজকের অতিথির সাথে কথা বলি, মাহবুবুর রহমান সাহেবের সাথে। দেখি মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। থ্যাংক ইউ মাহবুবুর রহমান ভাই, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বোকা বাবা পেজের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডায় আপনাকে স্বাগতম এবং এই পেজের সমস্ত অ্যাডমিন এবং দর্শক এবং সমস্ত মেম্বারের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা। আপনার জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়ে আপনার আলোতে আমাদেরকে আলোকিত করবেন এবং আমাদের জীবনের ব্ল্যাক স্পট গুলোকে আমরা আলোকিত করবো আপনার আলোতে। প্রথমে মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাইবো আপনার জীবনের গল্প। এই যে আপনি আজকের মাহবুবুর রহমান কিভাবে হলেন, আপনার জন্মস্থান, আপনার পড়াশোনা, বেড়ে ওঠা এবং আজকের মাহবুবুর রহমান। চলুন শুনি আপনার সুন্দর জীবনের গল্প, যার আলোতে আজকে আমরা আলোকিত হবো। আপনি শুরু করেন মাহবুবুর রহমান, আপনার পরিচয় দিয়ে আপনার জীবনের গল্প। ধন্যবাদ জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি মাহবুর রহমান, আমার বাসা বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা। আমার শৈশব কৈশোর দুপচাঁচিয়া থানার মোস্তফাপুর গ্রামে আমার জন্ম, ওখানেই আমার বেড়ে ওঠা। প্রাইমারি থেকে হাই স্কুল লাইফটাও ওখানেই আমার। তো এক্ষেত্রে আহ, বোকা বাবা যে টপিকসটা আপনি দিয়েছেন, আসলে এই টপিকসটা বিশ্লেষণ করলে অনেক কিছু। বাবারা সবসময় বোকাই হয়, আর এই বোকাটুকু যদি না হয় পিতা, তাহলে আমাদের জীবনের কোনো মূল্য থাকতো না। সুতরাং বাবা বাবা বাবাই বোকা। এই বোকা হওয়ার পিছনে আমার অনেক কিছু স্মৃতি আছে বাবাকে নিয়ে, যেটা হয়তো বা কখনো আমি বলতে পারিনি কাউকে, শোনাইতে পারিনি কাউকে। আজকে শুধু এই লাইভের মাধ্যমে শুধু আমার বাবাকে নিয়ে বেশিও হয়তো বা কিছু কথা বলবো না, কারণ বাবাকে নিয়ে কথা বলা মানে জীবনটা যে জন্ম দিয়েছে তাকে নিয়ে কথা বলা আসলে শেষ হবে না। এই কথা কখনো শেষ হবে না, আর হবারও নয়। তো আমি বাবা, আমার ছোট থেকে মানে বাবার হাত ধরেই আমার বেড়ে ওঠা। তো আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে বাবার অবদান মানে এটা অনস্বীকার্য। এটা স্বীকার মানে যদিও করি সেটা আমার ভুল হয়ে যাবে, কারণ তার হাতে আমার বেড়ে ওঠা, প্রাইমারি থেকে শুরু করে আমার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত তার অবদান এক কথায় বলতে গেলে অনেক। তো এ ব্যাপারে একটা কথা, আমার স্কুল জীবনের ছোট্ট একটা কথা আমি বলবো আজকে। তো আমি যখন ক্লাস থ্রিতে পড়াশোনা করতাম, আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না, তবে আমার ভিতরে খুব চেষ্টা ছিল যে আসলে ভালো ছাত্র হওয়ার উপায় কি।
তা আমি সবসময় বাংলাও ঠিক মতো পড়তে পারতাম না, মানে বাংলাটা যে আমি খুব ক্লিয়ারলি পড়বো এইটাও আমি কখনো পড়তে পারতাম না। তো সবসময় বই নিয়ে নাড়াচাড়া করতাম, চেষ্টা করতাম, কিন্তু আমার বাবা একদিন হঠাৎ করে অফিসে বেরোবে। আমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিল, সে ব্যাংকে, অগ্রণী ব্যাংকে চাকরি করতো। তো আমি পড়তেছিলাম, উচ্চারণ করতে পারতেছিলাম না, মানে পারতেছিলাম না আসলে। চেষ্টা করতেছি কিন্তু বাট পারতেছি না। তো বাবা অফিসে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে থাকে, শুধু দেখতেছে যে কি করতেছে, আসলে কি চেষ্টা করতেছে। তখন সে অফিসে যাওয়ার মানে জাস্ট কিছু সময় সে শুধু দাঁড়িয়ে থাকে, আমার ওই চেষ্টাটুকু দেখতেছে যে আসলে কি করতেছে একটু দেখি। তা আমি হঠাৎ করে যখন পড়তে পারতেছিলাম তখন আমি মাকে বারবার ডাকতেছিলাম যে মা। মা তখন কাজ করতেছিল, সময় দিতে পারতেছিল না, বাবাও আবার অফিসে চলে যাবে, এইটুকু একটা ব্যাপার। তো হঠাৎ করে বাবা আমার পাশে আসলো, আসে দেখতেছি, বলতেছে বাবা তুমি কি করতেছো? আমি বলছি বাবা এই পড়াটা দিছে আমি পড়তে পারতেছি না, উম, চেষ্টা করতেছি। বলছে পারতেছো না তুমি? তো একটু চেষ্টা করো, আরো একটু চেষ্টা করো, দেখো পেরে যাবে। ওইটুকুই বলে সে চলে গেল, অফিসে চলে গেল, আর কিছু বলে নাই। বাট পরের দিন সেম কাহিনী, আবার ট্রাই করতেছি, একটু একটু পারতেছিলাম, আমি পড়াশোনাটা একটু একটু পারতেছিলাম। হঠাৎ একদিন আমার মা আহ, এক আত্মীয়র বাসায় চলে যায়। ওই রাতে আমি বাবার কাছেই থাকি আর কি, সকালবেলায় বাবার কাছেই থাকি। রাতে, সরি, রাতে আমি বাবার কাছে। বাবা অফিস থেকে আসার পর একটু ঘুম ঘুম ভাব, একটু ক্লান্ত ভাব, খাওয়া দাওয়া করে সে বেডে মানে শুইতে গেল। আমি জাস্ট সোফাতে বসে চেষ্টা করতেছি পড়ার জন্য। আসলে যে বাবা একটা কথা বলছিল, চেষ্টা করো, চেষ্টা করলে অনেক কিছু সম্ভব, এটা ওই কথাটা আমার মনে হয় যে তার এই কথার উপর ভিত্তি করে খুব বেশি ভালো ছাত্র ছিলাম না, এটাও ঠিক। আবার ক্লাসে 1 2 3-এর মধ্যেই মনে হয় আমার রোলটা ছিল। তো এইভাবে মানে আমার বাবার ওই একটা কথার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমার আহ, মেধাটুকুকে একটু হলেও মোটিভেটেড করে দিছে যে আসলে তার যে কথাটা, এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ এটা আসলে বলে শেষ করা যাবে না। বাট সে একটা ইন্সপায়ার করতো যে কখনো ভয় পাবা না। আসলে ভয় পাইলে আসলে কোনো কিছু করা সম্ভব না, তুমি যেটা ভাবতেছো আসলে সেটা না, তোমাকে এগিয়ে যেতে হবে, এটা হলো তোমার বড় কথা। আর বাবা একটু গাম্ভীর টাইপের ছিল, তো আসলে কথা বলতেও ভয় লাগতো, মানে পাশে যাব, যা যে কোনো কিছু ডিটেলস আলোচনা করবো এরকম আসলে ওইরকম ওয়ে ছিল না। কিন্তু সে ছিল খুব নরম মনের মানুষ। তার চেহারাতে রাগী ভাব থাকলেও সবসময় সে একটু মানে রাগী ভাব থাকলেও ভিতরটা ছিল তার খুব নরম। তো ওইভাবে আমার স্কুল লেভেলটা শেষ করলাম, তারপরে হাই স্কুলে গেলাম। সেখানে যাওয়ার পরে অটোমেটিক্যালি আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত, বাবার দোয়া, মার দোয়া, সব সময় তাদের একটা ইন্সপিরেশন। হাই স্কুল লাইফটাও শেষ হয়ে গেল, হওয়ার পরে কলেজে ভর্তি হলাম, ইন্টারমিডিয়েটে। তো তখন থেকে আমি বাড়ি থেকে প্রায় দীর্ঘ 12 বছর ধরে বাইরে ছিলাম, আহ, পড়াশোনা করছি, কিন্তু বাবার সাথে আমার মোবাইলেই কথা হইতো। তারপর থেকে যখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সমাজকর্ম যখন ভর্তি হলাম, তখন থেকে বাবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আগে যেটা ছিল তার চেয়ে একটু বেড়ে গেল। তো বাবা সব সময় বলতো তোমার যেটা ভালো লাগবে, তুমি যেটাতে স্যাটিসফাই মনে করবা তুমি সেটাই করবা। তোমাকে আমি বলতেছি না তুমি এইটা করো, তোমাকে ওইটাই করতে হবে, এটা কখনো ভাববে না। তুমি কি চাচ্ছ, তোমার আসলে ব্রেন কি চাচ্ছে, তুমি সেইভাবেই করবা। এখানে কারো কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। তার এই কথাটুকু মানে আমাকে কখনো বলেনি তোমাকে ডাক্তার হইতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতেই হবে, এরকম কোনো কথা তার মুখ দিয়ে বের হয়নি। জাস্ট সে বলে তুমি কি পারবা, তোমার আসলে তোমার দ্বারা কি সম্ভব সেটা তুমি ট্রাই করবা। তো তখন আমি আল্লাহর অশেষ রহমতে ইউনিভার্সিটিতে যখন চান্স হইলো, তখন থেকে তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর একটা হয়ে গেল। তো বাবার একটা আহ, ব্যাপারটা হইলো যে সে সবসময় খবর নেবে, এটা ঠিক আছে, কিন্তু পড়াশোনার ব্যাপারে আমার কাছ থেকে খুব বেশি জানতে চাইতো না।
যে আমি আসলে কেমন পড়াশোনা করতেছি, কি করতেছি, এটা জানতে চাইতো না। কিন্তু সে একটা জিনিস কিন্তু জানতে ভুলতো না, আমার রেজাল্টের কথা। ঠিকই যখন রেজাল্ট হবে তখন খালি শুধু রিং দিয়ে বলবো, বাবা কি খবর। এই রেজাল্টটুকুই শোনার জন্য সে সবসময় অধীর আগ্রহী থাকতো। তো আল্লাহ তাআলা অশেষ রহমতে আমি আমার পড়াশোনার লাইফে সেকেন্ড ক্লাস কখনো পাই নাই। সব বিষয়ে আল্লাহ তাআলা আমাকে রহমত দান করছে, সব বিষয়ে আমার রেজাল্ট ফার্স্ট ক্লাসেই ছিলাম। এবং তারও একটা ভালোবাসা ছিল, তারও একটা মোটিভেটেড ছিল। তো বাবা যে কষ্টগুলা করছে, মানে তার জীবনের যে কষ্টগুলা, সে কখনো আমাদের ছোঁয়া লাগতে দেয়নি। আমার দাদার 3টা ছেলে ছিল, তার মধ্যে আমার বাবা ছিল বড় আর 2টা মেয়ে ছিল। আহ, তারা তাদের মধ্যে বাবাই ছিল সবচেয়ে বড়। সে বড় হয়ে যে কি করবে এবং তার পড়াশোনার যে ব্যাপারটা ছিল খুব কষ্টের। আমি ওই কষ্টটা কখনো ছুঁয়েও দেখিনি, যে কষ্টটা আমার বাবা করে আসছে। এবং সে যখন বলতো, শুধু তার ওই কথাগুলো আমাকে বলার পিছনে অনেক কারণ ছিল। বাবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, সেই টাকাটাও সে জোগাইতে পারেনি, সেই পরীক্ষার ফিস। তখন আমার দাদাদের অবস্থা এমন একটা শোচনীয় অবস্থা ছিল, যেটা বলার মতো ছিল না। মানে দুবেলা দুমুঠো যে ভাত খাবে, এরকম খাওয়ার, মানে এক বেলাটা খাইলে পরের বেলার যে তারা খেতে পারবে, এটা কখনো মানে তারা ভাবতো না। তো হঠাৎ করে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ফিসটা দিতে পারতেছিল না। আর বাবা, আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে সৃষ্টি করে দেয়, তার সম্মানজনক জায়গা, তার বডি সবকিছু ওইভাবেই তৈরি করে দেয়। মানে তার দ্বারা যে কি কি হবে আর কি কি হবে না, সেই জিনিসটা কিন্তু তাকে দেখলেই বোঝা যায়। দাদা যেহেতু কৃষক লোক ছিল, তো কাজ করতে হবে, দুবেলা দুমুঠো ভাত খাইতে হবে। তখন সে ওয়ে না পেয়ে বাবাকে বলছিল, আমার ধান কাটতে হবে, মানুষের ধান কাটতে হবে, আজকে আমাদের তিন বাপ বেটা আছি, আমরা অন্যের ধান কাটবো। তো আব্বার কোনো কথা বলে নাই, যে ঠিক আছে চলো যাই ধান কেটে আসি। ধান কাটতে গেছে। ধানের যে ভারটা, আমাদের এখানে ভার বলে, যে উবাই, ওইটা একবার নিয়ে আসার পরে তার এই জায়গাতে একদম ফোসা পরে এইটা একদম, মানে ওখানে ঘা হয়ে গেছে। ওইটা অবস্থায় সে আর কোনো কথা না বলে ওখান থেকে সোজা বাড়িতে আসে একটা বেডের উপর কান্না করতেছে। ওইটা আমার দাদি আবার লক্ষ্য করছে, যে বাবা তুই কাঁদিস কেন? বাবা বলতেছে, মা আমার দ্বারা এসব হবে না, তুমি যে করে হোক আমাকে আর একটা বার পরীক্ষা দাও, আর এই পরীক্ষার ফিসটা যে করে হোক আমাকে একটু করে ব্যবস্থা করে দাও, আমি একবার পড়াশোনা করব, আমাকে এই সুযোগটা করে দাও। আসলে ওই মুহূর্তটা ছিল তার মুখে, মানে যে কথাটা আমি শুনছি, আসলে তাকে যে ভর্তি করাবে, এটা তার কাছে আসলে অনেক কল্পনার ব্যাপার। তো যাই হোক, অনেক কষ্ট করে আমার এক চাচাকে অন্যের বাড়িতে রাখছিল, ওই বছর হিসেবে কামলা হিসেবে রাখা হয়, তাকে রাখে কিছু টাকা ওখান থেকে নিয়েছিল, নিয়ে ওই ওই টাকাটা দিয়ে সে বাবা পরীক্ষাটা দেয়, যে সে উত্তীর্ণ হয়। হওয়ার কিছুদিন পরে, ওই সময়ের ঘটনা, তার একটা চাকরি হয়ে যায় ব্যাংকে। ব্যাংকে যখন তার চাকরি হয়ে যায়, অটোমেটিক্যালি তাদের, মানে যখন চাকরিটা হয়ে যায় তখন অটোমেটিক্যালি চেঞ্জ আসে যায়। আমি যে কথাটা এতক্ষণ বললাম যে বাবার যে ব্যাপারটা, এই কথাটার অর্থ এই, সে আমাকে একটা কথা বলছিল যে অতীত কখনো ভুলবা না, আর অতীত কখনো তুমি অতীত লুকিয়ে রাখবা না। যে অতীত লুকিয়ে রাখে সে কিন্তু মানুষের মধ্যে পড়ে না। আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার এই সৃষ্টিকে কখনো তোমরা অবমূল্যায়ন করবে না। আর তোমরা সেই জাতি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং সবচেয়ে বেশি মেধা সম্পন্ন করে এই পৃথিবীতে পাঠিয়েছি। তো ওই অতীতটুকু যে ভুলে যায়, সে আসলে কখনো মানুষ হয় বলে আমার বোধগম্য হয় না।
তার কথা একটা ইন্সপিরেশন যে আমি জীবনে যাই করি না কেন সেটা তোমাকে বলতে হবে, সবাইকে জানাইতে হবে, তখনই যা মানুষ তোমাকে মূল্যায়ন করবে। আর ভালোবাসা তুমি কখনোই পাবা না যদি তুমি অন্যকে ভালো না বাসো। কারোর সঙ্গে অকারণে ঝগড়া করবা না, কেউ গালি দিছে তুমি শুনবা, শুধু শুনবা। তা আমি মাঝে মাঝে একটু মজা করতাম, বাবা আমরা তো ইয়াং মানুষ, গালি দিলে কি আসলে ওটা আমার গায়ে সয়? আপনি ধৈর্য, আপনি বয়স হয়ে গেছে, আপনি শুনবেন, আমাদের তো শোনার বয়স নেই। তো বলতেছে বেটা যখন বাবা হবে তখন বুঝবি, এখন বুঝতে পারবে না। তো এই কথাগুলো আসলে বাবা সেই সময় থেকেই খুব উম, মানে আমাদের গ্রামে এক ধরনের মুরব্বী বলেন, একদম গার্জেন বলেন, গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। সে সেভাবেই চলাফেরা করতো, সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এর ছিল। আমার সাথে খুব ফ্রেন্ডলি। আমি যখন কোনো প্রবলেমে পড়ি, মানে এটা যখন আমি ইউনিভার্সিটিতে যাই, স্টুডেন্ট লাইফে এরকম সম্পর্ক তার সাথে আমার ছিল না, সবসময় একটু ডিস্টেন্স রাখতাম, কারণ গ্যাম্ভীর ভাবতো। তো যখন একটু আমরা পড়াশোনা করতেছি, বাইরে চলাফেরা করতেছি, সে যেহেতু শিক্ষিত মানুষ, সে তো বুঝতেই পারতেছে যে আসলে এদেরও আমার কাছে নিয়ে আসতে হবে, তাছাড়া তো অনেক কিছু হাইড করে রাখবে, বলতে চাইবে না, অনেক কিছু সে ভাবতো। এক মুহূর্তে আমি একবারে মানসিক একবার হ্যাজার্ডে পড়ছিলাম, পড়াশোনা নিয়ে খুব টেনশনে পড়ছিলাম, পরীক্ষা মানে কোনো কিছু মাথায় ঢুকতেছিল না। তো ওই সময় রাজশাহী ইউনিভার্সিটির প্রেক্ষাপটটা খুব ভালো ছিল না, 2010-এ খুব গন্ডগোল। আমি বাবাকে বললাম, বাবা অবস্থা তো খুব খারাপ, হলে থাকাও তো সুটাপ, আমি কি করব, পরীক্ষা না দিলে তো আবার মাস্টার্স না দিলে তো আমরা কি করবো আমি বুঝতে পারতেছি না। তো বলতেছে সবাই আছে, তুমিও থাকবে, আল্লাহ আছে, আল্লাহ দেখবে, তোমাদের পরীক্ষা হয়ে যাবে। যাই হোক, ওই প্রতিকূলতার মধ্যে পরীক্ষাটা দিলাম। দেওয়ার পরে ভালোই হইলো, খারাপ না। অনেকবার অনেক বিপদেও পড়েছিলাম, মানে যেটা হয় কি অস্থিতিশীলতা ভার্সিটিতে বিরাজ করলে যেটা হয়, পড়েছিলাম, আল্লাহর রহমতে ওটাতে কোনো প্রবলেম হয় নাই আমার আর কি। আমি একটু আজকে বাবার কথা বলতে গেলে আমি একটু দুইটা স্টেপে কথা বলবো, মানে এই দুইটা স্টেপ আমাকে বলতে হবে। আহ, বাবা মানুষের, একটা ছেলের, নট অনলি আওয়ার অল ওভার বাংলাদেশ বা বিশ্বের, যেটাই বলে বাবা মাথার একটা ছাতা। এই ছাতাটা যদি কারো মাথায় ঠিক মতো না থাকে, তার যে পদে পদে, তার যে রাস্তায় চলতে যে কত প্রবলেম হয়, এটা আমি বুঝতে পারছি। কারণ আমার বাবা মারা গেছেন, উনি, ওনাকে খুব মিস করি, কখনো বলতেও পারিনি বাবা আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, এই কথাটুকু বলার হয়নি কখনো আমার। মানে সিচুয়েশনটা এমন যে মানে 12টা বছর আমি বাইরেই কাটিয়ে দিছি, মানে বাড়ির জাস্ট আমি গেস্ট ছিলাম, শুধু যাইতাম, চারটা খাইতাম আর চলে আসতাম। সবচেয়ে বড় কষ্ট যে অনেক মিস করতাম তাকে। আর সবচেয়ে মানে তাকে যে আমি কত ভালোবাসি এই কথাটা আমি কখনো তাকে বলতেও পারি না। এই কথাটা শোনা আল্লাহ তাকে কখনো মানে শুনতেও দেয় না। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুবুর রহমান ভাইয়া, চমৎকার। আমরা আমরা অনেক আশা করি এবং আমরা অবশ্যই দোয়া করি যে যিনি আপনার বাবা যেখানে আছেন, যেভাবে আছেন, আপনি অনেক ভালো আছেন, আপনার কথাগুলো শুনছেন এবং তিনি নিশ্চয়ই নিশ্চয়ই আপনার মতো বড় মনের এবং যার ভিতরে এই ধরনের ফিলিংস থাকে, অনুভূতি থাকে, এই ধরনের জীবনের বোধ সম্পন্ন একজন ভালো মানুষকে পৃথিবীতে রেখে গেছেন, তিনি নিশ্চয়ই তার রেওয়ার্ড পাবেন। এবং আমরা ঠিক এই সচেতনতা তৈরি করার জন্যই বোকা বাবা পেজে আমরা কাজ করছি, যেন কোনো সন্তান বাবা চলে যাওয়ার পরে মনে হয় না যেন তাকে মিস করছি, বাবা থাকতে থাকতেই যেন বারবার বলতে পারে বাবা তোমাকে ভালোবাসি, বাবার জন্য কাজ করতে পারে, বাবাকে রেসপেক্ট রেখে বাবা যেন সন্তানের জান্নাত হতে পারে। এই সচেতনতা তৈরি করার জন্য যেন কোনো মাহবুবুর রহমান ভাইয়ের মতো এরকম বলতে না হয় যে বাবা তোমাকে ভালোবাসি, এই কথাটা বলা হলো না, ইটস টু লেট।
তো থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুবুর রহমান, আমরা আপনার মূল্যবান অনেক কথা শুনবো। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক কমেন্টস এবং লাইক দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মাহবুবুর রহমান ভাইয়ের কাছে রাখবেন, আমাদের কাছে রাখবেন। আমরা শেষের দিকে এসে প্রশ্নগুলো আলোকপাত করব। আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত আমাদের এই প্রোগ্রামটাকে সবসময় আলোকিত করে, আগেও করছে, এখনো করছে। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা ডেফিনেটলি আমাদের এই ভিডিওটাকে শেয়ার দিবেন, আমাদের পেজে বিভিন্ন গ্রুপে এটাকে ট্যাগ করবেন, যেন আমাদের এই আলোচনাটা আপনার প্রতিটা পরিবারের পৌঁছে যায়। এবং আমাদের প্রত্যাশা প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। আমাদের সাথে আছেন আবু তাহের রিমু ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, চমৎকার। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি রাখতে পারেন। মাহবুবুর রহমান ভাইয়া, আপনার কাছে আমি এ পর্যায়ে জানতে চাইবো, এই যে বাবা বাবা সম্পর্কে যে রিয়েল একটা বোধ, একটা অনুভূতি, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সন্তানের জীবনের বিভিন্ন ফেজে এই বাবার বোধটা সন্তানের কাছে কিভাবে পরিবর্তিত হয়। যেমন আপনার কাছে এখন যে বোধটা হচ্ছে, নিশ্চয়ই আপনার বয়স যখন 15 ছিল বা 8 ছিল বা 25 ছিল, তখন এই বোধটা কাজ করেছিল কিনা। একটা সন্তানের বয়সের ভেরিয়েশনের সাথে বাবার বোধের পরিবর্তন কিভাবে হয় এবং আপনি কি এক্সপেরিয়েন্স করছেন, যদি আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। জাকির ভাই ধন্যবাদ। আসলে যখন 15-10 বছর বয়স, এই সময়টা ছিল আসলে দুরন্তপনার একটা সময়। এই সময় আসলে কোনো কিছু মাথায় আসলে ওই রকম চিন্তা ভাবনা কারো আসে না যে আসলে বাবাকে আমরা ভালোবাসি, বাবার কাছে আমরা বাহানা করি, কোনো নতুন জিনিস দেখলে সেটা নিতে হবে, এই জিনিসটা বেশি ছিল। এই জিনিসটা সবসময় কাজ করতো। তো আহ, পরিবর্তন আমাদের প্রতিটা মানুষের পরিবর্তন আসে যখন সে ধীরে ধীরে বড় হয়ে যায়। তখনকার ব্যাপারটা হচ্ছে যে 15 বছরের বয়স আর 20-22 বছরের বয়স, 20-22 বছর বয়স যখন একটা সন্তানের হয়, তখন কিন্তু পরিবারের কোথায় কি সমস্যা কি হচ্ছে এই জিনিসটা বোধগম্য হওয়ার টেন্ডেন্সিটা অটোমেটিক্যালি চলে আসে। পড়াশোনার পাশাপাশি সংসারে কি হচ্ছে, বাবা কি করতেছে, আমাদের কিভাবে মানুষ করতেছে, আমরা কিভাবে মানুষ হচ্ছি, সে কি বলতেছে, এই জিনিসগুলা আসলে তখন অনুভব করা যায়। আর তাদের কথা আসলে, যে কথাগুলা তখন থেকে তারা বলে, তখন সেই কথাগুলা অটোমেটিক্যালি মাথায় অন্যভাবে কাজ করে, মানে অন্যভাবে ধরে রাখা হয় যে বাবা কি বললো এটা। যখন 10-15, আমি যদি বাবাকে বলি বাবা আমার কয়টা টাকা লাগবে, একটু টাকা পাঠিয়ে দিয়ে তো, সে কখনো বলে না যে কি করবে, কেন দিব, এই কথা কখনো প্রশ্ন করে না। কিন্তু যদিও বলে যে বাবা কালকে পাঠিয়ে দে, তখন চিন্তা হয় যে কেন কালকে বললো, আজকে কেন দিল না, এটার কারণটা কি। এটা আসলে ভাবার বিষয়। হয়তো বা ওই দিনটা তার কাছে ছিল না টাকা, হয়তো টাকাটা ম্যানেজ করতে হবে, তারপর তাকে পাঠিয়ে দিতে হবে। এই যে ব্যাপারগুলা, এই যে দিল না, বললো কালকে দিব না, কিন্তু কখনো সে বলে নাই কিন্তু যে এখন হবে না বাবা, 2টা দিন পরে দেই, এই কথাটা কিন্তু তার মুখ থেকে কখনো আসে না। আর তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি একটা মাথায় চিন্তা চলে আসে যে কেন বললো এটা। তো বাবা আসলে এরকমই হয়, বাবার আসলে বলার শেষ নাই। বাবা সম্পর্কে যদি আমরা বলি, এটা আসলে কি বলবো, আসলে যে না সৃষ্টি হলে পৃথিবীতে আমরা আসতেই পারতাম না। আল্লাহ তাআলার নিয়ামত একটা সৃষ্টি বাবা মা। পিতা মাতা যদি পৃথিবীতে না আসতো, কোনো সন্তানই আসতো না। তাদের উপমা, তাদের সংজ্ঞা, এটা যতই বলা হবে ততই আর নিজের কাছে ছোট ছাড়া এটা আর বড় হওয়া যাবে না, কারণ এদের সংজ্ঞা হয় না কখনো। আমার মনে হয় বাবার মায়ের সংজ্ঞা কখনোই হয় না। তবে শিখার, বোঝার অনেক জিনিস আছে বাবা মার কাছ থেকে, যেটা হয়তো বা আমরা বাস্তব লাইফে এখন বুঝতে পারি, তখন হয়তো বা ওইভাবে রিয়েলাইজ করি নাই। কিন্তু বয়সের ভারে ভারে যখন আমরা একটা সময় চলে আসি, যখন বাবা হই, তখন তার কথাগুলা ঠিকই মনে পড়ে।
তবে একটা মজার ব্যাপার আছে জাকির ভাই আমার, সেটা হচ্ছে যে আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। সে কখনো কিন্তু আহ, খুব মডারেট বা খুব নতুন জামা কাপড় পরতো না, এটা আমার দেখা। আমি ইউনিভার্সিটি লাইফ থেকে আমি খুব ব্র্যান্ডের পোশাক পরতাম, খুব দামি দামি পোশাক পরতাম। তো আমি দেখি, বাবাকে ফলো করি যে আপনি একজন অফিসার মানুষ, আপনার ড্রেসটা এরকম কেন? সে কখনো শার্ট, একটা গর্জিয়াস ধরনের একটা শার্ট নিবে, একটা প্যান্ট পরবে, তার মানে গেট আপটাই অন্যরকম হবে। একজন অফিসার মানুষ, তাকে দেখলে মানুষ বলবে যে সে অফিসার। এই ভাবটা কখনো তার কাছে আমি দেখি নাই। ছোটবেলায় যখন আমি ওর বাবার সাথে ওই আমাদের ওখানে বৃহস্পতিবারে একটা বাজার বসতো, অনেক বড় ধাপের হাট, বগুড়া ডিস্ট্রিক্টের নাম করা এই বাজারটা। তো বৃহস্পতিবারে আমি একবার, আমার মনে আছে যে বাবার সাথে আমি বাজারে গেছিলাম। তো বাজারে যায় দেখি যে ওই বাজারের পাশে, আসলে ভাই আমি গোছানো না ঠিক, মানে বাবা সম্পর্কে গোছানো আমার কথা আসলে আসে না। আমার যেটা বাস্তব, আমি জীবনে যেটা দেখছি ওইটাই শুধু আসে। মানে ওনাকে নিয়ে যে গুছিয়ে বলার মতো আসলে আমার কাছে কিছু নাই। তো জাস্ট ওই সময়ে আমি বাজারে গেছিলাম, যাওয়ার পরে আমি দেখতেছি সে বাজারের শার্ট গুলা দেখতেছি, আমি বলছি, বাবা এগুলা কার জন্য নেবা? আমাদের বাড়ি যে লোক কাজ করে তার জন্য। বলছে হ্যাঁ, ওর তো শার্ট নাই, আমি শার্ট নেবো। তো নাও, কয়টা নিবে? নাও। দুইটা লাগবে। নাও, দুইটা লাগবে, নাও, নিতে হবে তো, তাকে দিতে হবে না? শার্ট দুটো নিয়ে নেওয়ার পরে ওটা আবার মাকে বলছে ওটা খুব ভালো করে কাছে দিবা, একদম যেন পরিষ্কার হয়, ওটা যেন কোনো দাগ না যেন না থাকে। মা কাছে দিয়ে ওটা আবার লন্ড্রি করে নিয়ে আসছে। লন্ড্রি করে নিয়ে এলে কালার তো আর চেঞ্জ হয় না, কালার কিন্তু ওই রকমই থাকে, শার্টের কালারটা ওই রকমই থাকে। তো ওই শার্টটা লন্ড্রি করে নিয়ে আসার পর অফিসে যাওয়ার সময় শার্টটা বাবার গায়ে। আমি বলতেছি, এই শার্টটা তুমি কই পেলে? কই, এটা তো সেদিন বানাতে দিছিলাম, তো নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে তোর মাকে বলছিলাম, ও এনে রাখছে। আমি বলছি তাই না? এই শার্টটা তুমি আমার সাথে বাজারে কিনলা, আমি তো দেখলাম। তুমি এই শার্ট পরে অফিসে যাবা? বলছে, বাবা এই শার্ট পরে গেলেও তো আমাকে চিনবে, আর তুমি নতুন পোশাক না পরে গেলে তো তোমাকে চিনবে না। তোমার ফ্রেন্ড সার্কেল কত, তোমার তো আলাদা একটা পরিবেশের দরকার। জাকির ভাই, ওই কথাগুলো এখন আমার খুব মনে পড়ে ভাই, যে আসলে সে কি বলছিল। এখন আমার এমন একটা অবস্থা জাকির ভাই, যে ফ্যামিলি লাইফে আমি যে লাইফটা লিড করতেছি, আমার দুটা ছেলে, তো আসলে আমিও নিজের কাপড় কিনাই ভুলে গেছি ভাই। আমি আসলে নতুন কাপড়, এই জিনিসটা আমার মাথায় আর কাজই করে না। কারণ বাবার প্রতিটা জিনিস আমার জীবনে এমন ভাবে প্রশ্নবিদ্ধ উত্তর হয়ে আসতেছে, যেটা তার জীবনের সাথে আমার জীবনে কোনো পার্থক্য আমি দেখি না। বাবা কোনো ঈদে, বাবা মা একটা নতুন কাপড় কিনতো না। সে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তার স্যালারি বোনাস মিলে যে টাকাটা পাইতো, সে যদি চায় তার খুব ভালো জামা হবে, কিন্তু কখনো তাকে আমি দেখি নাই যে ওই ঈদের সময় সে একটা নতুন কাপড় পরে সে নামাজ পড়তে গেছে। আমার মাও কখনো একটা নতুন শাড়ি পরে কিন্তু ইচ্ছা করে না। কিন্তু এখন আমার বাস্তব লাইফটা হয়েছে ঠিক তার মতো। আমি কখনো নতুন কাপড় পরতে পারি না, কাপড় কেনার আমার সময়ও হয় না। সবাইকে দিতে পারলে, সবাইকে যদি আমি দিতে পারি, এর মধ্যে আলাদা একটা মজা আছে। সেটা হয়তো বা আমার বাবা অনুভব করতো, কিন্তু আমরা সেগুলো অনুভব করি না। তো এখন অনুভব করি যে কাউকে দেওয়ার মধ্যে যে কত আনন্দ, এটা আসলে ওই ফিলিংসটা তখন বাবারটা এখন আমি বুঝতে পারি। তো আমার লাইফে সবচেয়ে একটা কষ্টের ঘটনা আছে। আমি যখন 2015-তে টিএমএসএস এ জয়েন করি, বাবা কখনো এক্সপেকটেশন করছিল না যে আমি আসলে নন গভর্নমেন্টের চাকরি করি। তার খুব আশা ছিল যে অন্তত আজ যাই হোক সে গভর্নমেন্ট সেক্টরে ভালো কিছু করবে। তো আমি আসলে অন্যরকম ডিফারেন্ট টাইপের, তো আসলে প্রতিবন্ধকতা, বাধ্যবাধকতা, এই জিনিসগুলো আমার ভালো লাগতো না। আমি সবসময়
উড়ন্ত ভাবে চলার চেষ্টা করতাম, মন যেটা চাই সেটা, যখন যেখানে আড্ডা সেখানে আড্ডা, মানে এরকম একটা টাইপের ছিলাম। ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে আনন্দ বলেন, মজার ব্যাপারগুলা বলেন, সেই জিনিসগুলাতে আমি খুব মজা করতাম, কারণ আনন্দ বিনোদনের মাঝে আমাকে সবসময় ভালো, মানে আমি থাকতাম, তাছাড়াও ভালো লাগতো না। তো চাকরি করব সে ভাবতো। আর আমার একটা ব্যাপার ছিল কি, যে পড়াশোনা শেষ হলে আমাকে কিছু করতে হবে, আর আমি গভর্নমেন্ট সেক্টর চিন্তা যে করতাম না তা না, কিন্তু আমি ভাবতাম যে গভর্নমেন্ট সেক্টরের চাকরি আসলে সো ডিফিকাল্ট, আমি যেভাবে চাই সেভাবে হয়তো আমার হবে না। কিন্তু এক পর্যায়ে যখন পড়াশোনা শেষ হয়ে গেল, তখন আমার কাছে মনে হলো যে চাকরিটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমাকে চাকরি করতে হবে। তখন একটু মানসিক ভাবে অন্যভাবে আমি চিন্তিত ছিলাম যে চাকরিটা আসলে কিভাবে সম্ভব। তখন টিএমএসএস এর একটা নিয়োগ দেয়। আমার পাশে একটা টিএমএসএস এর অফিস ছিল, ওখানে আমার রাজশাহী ইউনিভার্সিটি আশিকুর রহমান ভাই ছিলেন, ওনার সাথে আমার পরিচয় হয়। উনি যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির, তো পরিচয়, তখন পরিচিতের মাধ্যমে বলে যে নাহিদ, তুমি বসে আছো যখন, একটা কাজ করো, এখানে একটা দরখাস্ত দাও, তুমি চাকরি করো না করো না করো না করো, তুমি দাও, দেখো কি হয়। তখন আমি ওখানে দরখাস্ত করি, চাকরিটা হয়েও যায়। এ, যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসে, আমি বলি বাবা, চাকরিটা তো হয়েছে, এই চাকরিটা কি করা যায় তো নাকি? বলছে বাবা খুব কষ্ট বাবা, তুমি তোমার মধ্যে থাকবে না, তুমি তোমার মধ্যে কখনোই থাকতে পারবে না, কারণ আমি যেহেতু ব্যাংকের লোক, আমার কাছে তো অনেক এনজিওর লোকগুলো আছে, খুব পরিশ্রম, ওকে হোক না একটু পরিশ্রম, দেখি চেষ্টা করি। তো যখন জয়েন করলাম, দেখ সব আল্লাহর ইচ্ছে ভাই, এটা বাবা হয়তো মুখে বলছে, বাট মনে মনে হয়তো দোয়া করছে, যে যেহেতু আমার ছেলে কখনো কষ্ট করেনি, সে হয়তো বা এই চাকরিটা করতে পারবে কিনা, তার সময় সব সময় তার কাছে একটা কনফিউজ মনে হইতো। আহ, সেই সময় আমি জয়েন করি। আল্লাহর একটা অশেষ নিয়ামত, এনজিও লেভেলে কিছু কিছু কথা আছে সত্য, আবার কিছু কিছু কথা আছে মিথ্যা। এটা টোটালি ডিপেন্ড করে নন গভর্নমেন্টের ম্যানেজমেন্টের উপর, ম্যানেজমেন্টটা কেমন। তো আমি এখানে যখন জয়েন করি, এখানে আমাকে খুব রেসপেক্ট করা হয়। এখানে যে আমার স্যার ছিলেন, উনি যথেষ্ট একজন ভালো মানুষ, আল্লাহ তালা ওনাকে হায়াত দারাজ করুন, ওনার জন্য হয়তো বা আমি চাকরিটা করতে পারছি। তো তাদের যে একটা সাপোর্ট ছিল, তখন আমি বুঝতে পারি না যে গভর্নমেন্ট সেক্টর কোনটা আর নন গভর্নমেন্ট সেক্টর কোনটা, এটা আমি কখনো রিয়েলাইজও করি নাই। আমি জয়েন করছি, জয়েন করার পর বাবা বললাম যে বাবা আমি তো জয়েন করছি, আমার খুব ভালো লাগতেছে, আপনি যা এক্সপেকটেশন করছেন সেটা ব্যতিক্রম। দীর্ঘ 2 বছর 2.5 বছর খুব চাকরি করলাম ভাই, মানে আমি যে লাইফটা চাইছিলাম জাস্ট ওই লাইফটাই পাইছি। সব সময় ঘুরে ফেরা, মোটরসাইকেল করে এ গ্রাম ও, মানে লোকজনের সাথে কথা বলা, মনটা আমার মনে হয় যে যখন একটু গাম্ভীর্য ভাব থাকতো, সবার সাথে কথা বলে খুব ফ্রেশ লাগতো। একদিন হঠাৎ করে ফ্যামিলি লাইফে সবার কিছু না কিছু একটু মনোমালিন্য থাকে, সেটা বাবার ক্ষেত্রে হয়, যে সবসময় যে একটা ব্যাপার থাকে, একটু ভুল বোঝাবুঝি, অভিমান থাকে। সিরিয়াসনেস একটা ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলেটাকে, আমার যখন ওই ছেলেটার বয়স 2 বছর, ওকে নিয়ে আমি রংপুরে চলে আসবো, এটা মা বাবাকে বলছে, ও তো যেহেতু ওখানে শিফট হয়েছে, ওখানে তো ফ্যামিলি নিয়ে যাবে সে। বাবা আবার আমার ছেলেটাকে খুব ভালোবাসতো, খুব আদর করতো, মানে বাবার মতোই ওরা আবার চেহারা তো। এই কথাটা শুনে সে কনফিউজ যে যাবে যাবে, আমি কি করবো, সে যাবে না, চাকরি করে যাবেই তো সে। আসলাম ওই দিন, মা আমাকে রিং দিয়ে বলছে তোর বাবা ভাত খায়নি, তোরা গেছিস ভাত খায়নি। আমি বলি কেন ভাত খায়নি কেন, আমি তো আসবো। তো ছেলেকে নিয়ে গেছিস যে, আমি তো আসবো না, আবার আসবো তো। আসলাম প্রতি বৃহস্পতিবারে, আসলে আমাদের সবার পক্ষে যারা এনজিওতে চাকরি করি, টুকটাক কিছু কাজ থেকেই যায়, চাইলেও বাড়িতে আমরা যাইতে পারি না।
মানে সময় করে হয়তো আমি প্ল্যান করতেছি বাড়িতে যাব, ওই সময় আর একটা মিটিং বা আর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, যেটা হয় আর কি এনজিও লেভেলে। যাইতে পারি না 2 মাস 1 মাস পর পর কোনো সময় গেলে, শুক্রবার ছাড়া তো আর ছুটিও হয় না। যাই, গেলে বাবা খুব খুশি, খুব খুশি, মানে আমার ছেলে দেখে সে খুব খুশি, মানে ওই দিন আর তার সাথে কথা বলা যাবে না। আর সে মানে ওই মুহূর্তটা ছিল এরকম যে আমি যে বাড়িতে গেলে, আমি যে একটা ছেলে, বড় ছেলে, আমার তো একটা দায়িত্ব আছে, বাজার করব, খাবো সবাই মিলে। হঠাৎ করে একদিন আমি মাকে বলতেছি, মা ব্যাগটা দাও তো, আমি একটু বাজারে যাব। বাজারে গেছি, বাজার করে নিয়ে আসছি। তে বাবা মাকে বলতেছে, বাজার কে নিয়ে আসলো? হচ্ছে নাহিদ নিয়ে আসছে। তুমি টাকা দিছিলা তাকে? বলছে না, টাকা তো নেই। তুমি টাকা দাওনি কেন? আমি আবার হাসতে হাসতে বলছি, তোমার সব সময় আমাকে টাকা দিতে হবে? আমি কি এখন রোজগার করবো? তুমি কি রোজগার করো বলো তো? তুমি এত বড় হয়ে গেছো, তুমি আমাকে কিনে খাওয়াবা এখনই? আমার তো হাত পা সব ঠিক আছে। আমি বলছি, না বাবা, এটা বলা যাবে না, আমি নিয়ে আসছি, খাওয়াবে, এরপর থেকে আর বাজার করবো না। এভাবে চললো দীর্ঘ অনেক 2-2.5 বছর চললো। হঠাৎ করে একদিন এই ছেলেটাকে নিয়ে আমি রংপুরে আসবো, এর মধ্যে একটা একটা বাবার সাথে অন্যরকম একটা ইন্টারাকশন হয়ে যায়। কেন যেন জানি না, এটা আমি কখনো জানি না কি যে হয়ে গেল, আমি বুঝলাম না। আমি একটু মন খারাপ করলাম। এই মনটা খারাপ যে আমার জীবনের সবচেয়ে বড় খারাপ, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি ওই অবস্থায় চলে আসলাম, আসার পরে তার সাথে আমার 8 দিন কোনো কথা হয়নি মোবাইলে। সেও আমাকে রিং দেয়নি, আমিও তাকে রিং দেয়নি। আমার ওই সময় ছোট ভাই ছিল একটা, ও ছিল দেশের বাইরে, বাড়িতে সে একা। হঠাৎ করে একটা ছিল শনিবার দিন, রবি শনিবার দিন মনে হবে। হঠাৎ করে আমার দুলা ভাই ছিল, বোনের স্বামী, সে আমাকে রিং দিয়ে বলতেছে, বাবা নাকি অসুস্থ। আমি বললাম, অসুস্থ? একটু রাগিদ রাগিদ ভাবতো, আমি রিং দিলে সে কথা বলবে না সেটাও আমি জানি। আমি বললাম যে অসুস্থ, তাহলে এক কাজ করো ভাই, বাবাকে নিয়ে একটু ভালো ডাক্তারের কাছে জানাবো। সেই দিনকারটা সিচুয়েশনটা এরকম ছিল যে বাবা আমার সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনটা তার টেবিলে, শুধু মোবাইলের দিকে তাকিয়েছিল। আমি তাকে রিং দিব, আর আমি চাচ্ছিলাম যে আমার বাবা আমাকে রিং দিবে, জাস্ট এই একটা মিসিং আন্ডারস্ট্যান্ডিং। আমি বারবার মাকে রিং দিচ্ছিলাম, মা একবার রিং রিসিভ করছে, করার পর বলতেছে, তো বাবারটাতে রিং দে। আমি বললাম, মা বাবাটা একটু রাখ রাখ ভাব, বাবা মনে হয় আমার রিং রিসিভ করবে না। তো হচ্ছে না, তোর বাবারটাতে রিং দে। তখন আমি বললাম যে আমি এখন দিব না, আমি পরে দিব। তখন মার মোবাইলটা বাবা ক্যারি নিছে, নেওয়ার পরে সে মোবাইলটা টেবিলের উপর রাখছে। আমি শুধু মারটাতে রিং দিয়েই যাচ্ছি, সে শুধু দেখতেছে যে রিংটা শুধু তার মাকে দিচ্ছি, আমি তাকে দিচ্ছি না ভাই। আমি সেদিন কোনো একটা কাজে আমাকে মানে আমি নিজে কখনো মন বসাইতে পারি নাই। শুধু মোটরসাইকেল নিয়ে একবার রাস্তা দিয়ে যাচ্ছি, একবার আসতেছি, একবার বসে থাকতেছি, মানে আমার মেন্টালি সেট আপটা আমি করতে পারতেছি না যে আমি কি করব। সেকেন্ড বার আমার বোন আমাকে রিং দেয়, সরি আমি আমার বোন, বড় বোনকে রিং দিই, দিয়ে বলি, আপা, আবার বলি এই সমস্যা, তুই একটু জানা। ও গেছে, তখন বোন যা বলতেছে, বাবা চল তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তখন ওই যে রাগের গাম্ভীর্য একটা ভাব তার, সে বলে, আমার কি হয়েছে, তোরা আমাকে নিয়ে এত মাথা ঘামাস কেন? তোদের কারো আমার দরকার নেই, মানে এইরকম কথা সে বলতে লাগছে, তোদের কারো আমার দরকার নেই। তো বলতেছে, তুমি ওরকম করো না, তুমি চলো ডাক্তারের কাছে চলো। সে একটা মুহূর্তে খুব তড়ঝড় করতেছিল, তখন
আপা জোর করে আব্বাকে ধরছে, ধরে শার্ট পরিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। সারাটা রাস্তা সে যখন যাচ্ছিল, বাট মোবাইলটা কখনো সে কিন্তু ছাড়ে নাই। আর আমিও বারবার মাকে রিং দিচ্ছিলাম, বারবার শুধু আমি মাকে রিং দিচ্ছিলাম। তো মার মোবাইলটাই শুধু বাবা দেখতেছিল। এক পর্যায়ে আমাদের থানাতে ডাক্তারের কাছে দুলাভাই, আপা, মা সঙ্গে যায়। যাওয়ার পরে ওখানে বাবা বলে আমি এখানে চিকিৎসা নিব না। মানে দুলাভাই কিছু বলে না। বাবা যেহেতু এরকম, সেরকম ও কথা তেমন বলে না। তার কোথায় যাবেন আপনি, বলতেছে আমি বগুড়ায় যাব। বাট ওই দিনটা ভাই, মানে আমি নিজেকেও কন্ট্রোল করতে পারতেছি না। আমাকে কে কি বলতেছে আমি ওইটাও কানে নিচ্ছি না। আর যে মিটিং হওয়ার কথা, সেই মিটিংটাও মানে টাইমলি শুরু হচ্ছে না, খালি শুধু সময় যাচ্ছে, শুরু হচ্ছে না। আমি একবার এইদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি, কিন্তু মিটিংটাও শুরু হচ্ছে না। আর বারবার আমি আমার দুলাভাই বলতেছি, তোরা আসলে কি যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, ডাক্তারের কাছে গেছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সে গেছে। যাওয়ার পরে ওখানেও তার ভালো লাগে না, বলতেছে আমি এখানেও চিকিৎসা নিব না। আমি বলছি কোথায় নেবেন আপনি? হচ্ছে আমি অন্য ক্লিনিকে যাব। দুলাভাই বলতেছে ঠিক আছে, সে স্বাভাবিক মানুষ, অলরেডি স্বাভাবিক মানুষ। তাকে নিয়ে ক্লিনিকে গেছে। লাস্ট অব্দি যখন ক্লিনিকে সে যায়, ক্লিনিকে একটা সিঁড়ি যখন সে পা ফেলে, তখন সে স্ট্রোক করে। স্ট্রোক করার পর সে কিন্তু আর কাম ব্যাক করে না। সে ওখানে সঙ্গে সঙ্গে মারা যায়। মারা যাওয়ার এক পর্যায়ে আমি বারবার তাকে রিং দিই, বাট রিংটা রিসিভ করে না। আমাকে রিসিভ করা হয় না, খালি আমার দুলাভাই শুধু বলে যে তোকে আসতে হবে। আমি বলছি কেন, আমি কেন যাব? কেন তোকে আসতে হবে? মানে বাবাকে অন্য জায়গায় নিয়ে যাইতে হবে, তুই চলে আয়। তখন রাত বাজে 8টা। আমি বললাম যে আমি তো মিটিং আছে, আমি পরের দিন সকালে যাই। তো বলতেছে তোকে আসতে হবে। কথাটা কেমন কেমন যেন লাগতেছে, যে আসতে হবে এর মানে কি? পরে যখন বললো যে বাবার নাই কিন্তু, তোকে আসতে হবে, তখন আমি রাত 9টা বাজে তখন। আসলে ওই মুহূর্তটা ভাই, মানে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আর কিছু নাই। আমি নিস্তব্ধ হয়ে যাই। আমি বলার ভাষাটুকুও মনে হয় সেদিন আর আমার মুখ দিয়ে বের হয় না। কষ্ট আমার এক জায়গায়, আমি বাবার সাথে কেন কথা বললাম না, আমি কেন তাকে রিং দিয়ে বললাম না বাবা তুমি ভালো ডাক্তারের কাছে যাও। হয়তো এই অপরাধটুকু আমাকে কখনো, আমি সত্যি কথা জাকির ভাই, আমার বাবা মরে যাওয়ার পর থেকে আমি একটা রাত, মানে সঠিকভাবে যে ঘুমটা, এই ঘুমটা আমি কখনো পাচ্তে পারি না। আমি জানি না তার এক্সপেকটেশন কি ছিল, তার সাথে আমার শেষ কথাটা কি ছিল, সে আমাকে কি বলতে চাইছিল। এই যে ব্যাপারগুলো, এই দ্বিধাটা আমাকে এখনো পুড়িয়ে পুড়িয়ে মারে। কেন আমি রিং দিলাম না তাকে, কেনই তার সাথে আমার কথাটা হইল না? এই কথাটা যখন বারবার আমাকে মানে নাড়া দেয়, তখন আমি আসলে মেন্টালি ভাবে আসলে নিজেকেও কন্ট্রোল রাখতে পারি না। মানে শেষ কথাটুকু মানুষের বলা উচিত তার বাবার সাথে, তাকে বলা উচিত বাবা তুমি কি বলবো বলো, আমি কিন্তু মন খারাপ করি নাই, এই কথাটুকুও তাকে বলতে পারি। এই কষ্টটা শুধু বারবার আমাকে, কিন্তু তার আদর্শ নীতি, আল্লাহ তালা, জানি না, ও তার আদর্শ নীতি ছাড়া আমি কখনো চলাফেরাও করি না। সে যেটা পছন্দ করে আল্লাহ তালা আমাকে তার মতো করে ওই জিনিসটাতে আমাকে নিয়ে যায়।
আমি কখনো রাগ করতে পারি না, রাগ জিনিসটাই আমার চলে গেছে। এখন ভাবি যে আমার মাথার উপর ছাতা নাই, পানিটা ঠিক আমার মাথার এখানেই পড়বে, ব্যাকআপ কেউ নাই, আমাকে একাই চলতে হবে। এইটা বাবা মরে যাওয়ার পর এই উপলব্ধিটা আমার চলে আসছে। যখন বাবা ছিল তখন এটা কখনো আমি চিন্তাও করি নাই, ভাবিও নাই যে আসলে কি করব। বাট আল্লাহ আমার বাবাকে এত কম বয়সে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমাদের কাছ থেকে নিয়ে যাবে, এটাও কখনো ভাবি নাই। জাস্ট 2000 মেবি 18 সালটা আমাদের পরিবারে যে দুর্যোগটা মানে গেছে, এই দুর্যোগ আসলে আল্লাহ তাআলা যেন কাউকে না দেয়। তারপরেও আমি টিকে আছি, আমি চলতেছি, চলবো। আমি তাকে বলছি, বাবা আমি জানি না আল্লাহ তোমার দোয়া, মার দোয়া, আমি কতটুকু কি করতে পারবো জীবনে এটা আমি কখনো বলতেও পারি না। তবে আমার চেষ্টা আছে আমি ভালো কিছু করব, আমি ভালো কিছু করব, এইটা আমার প্রতিজ্ঞা। আমি ভালো কিছু করব, এটা আমি সবসময় নিজেকে মানে জাগিয়ে রাখি। কেউ নাই, আমার বাবা আছে, আমার বাবা আমাকে এখনো দোয়া করে। আমি যখন কোনো ব্যাপারে টেনশিত হই, সেদিন যদি আমার কোনো মিটিংও থাকে, আমি ওই মিটিং যে করে যে ওয়েতে হোক আমি মিটিংটা ক্যান্সেল করে আমি আগে বাবার কবর জিয়ারত করি। করার পর আমি নিজে 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 কন্ট্রোল করি। মরা মানুষের কাছে তো আর চায় কোনো কিছু পাবো না, তখন আল্লাহকে বলি, আল্লাহ এই যে আমার বাবা শুয়ে আছে, তার যে স্বপ্ন আমি কি আসলে পূরণ করতে পারবো আল্লাহ? আমি যে চাকরির টাকাটা পাই আমি তাকে 2 টাকাও কখনো হাতে দিতে পারি নাই আল্লাহ, কিন্তু তাকে দিতে পারিনি, কিন্তু এই টাকাটা যেন আমি মানুষের সেবায় ব্যয় করতে পারি, মানুষকে যেন দিতে পারি। আমি জানি না আমি পারবো কিনা, তবে আমার চেষ্টা, তার স্বপ্ন, মানুষের পাশে দাঁড়ানো, আমি চেষ্টা করি সবসময় আমার আয়ত্তে থেকে যেটুকু করা চেষ্টা করি। যে হয়তোবা সেই অ্যাবিলিটি এখন আর হয়ে ওঠে নাই, তবে তারপর আমি আমার সাধ্যমতো অনেক কিছু চেষ্টা করি দেওয়ার জন্য, এবং সমাজের উন্নয়নমূলক কাজেও আমি সবচেয়ে বেশি থাকি। এবং এই কাজটা নিয়ে এখন আপাতত আছি এনজিও এর মাধ্যমে, যেখানে যে সমস্যা সেখানে যাই। সবচেয়ে লাকি ব্যাপারটা হচ্ছে ভাই, মানে সবকিছু মানে একটার পর একটা স্টেপ আসে, বাবার থেকেই তো সবকিছু শুরু হয়, তাছাড়া তো আসলে কোনো কিছু আসে না। তার ধৈর্যশীলতা, তার কথাবার্তা আমাকে এখন ইন্সপায়ার করে। সততা কি জিনিস এইটা আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দেব। সৎ, মানে তার মানে প্রতিটা বাবাতে আমার সন্তান সৎ ভাবে গড়ে উঠুক। তো একদিন আমার খুব মনে আছে, খুব ভালো মনে আছে আমার, বাজার করতে আমাকে টাকা দেওয়া হয় 1000 টাকা। আমি বাজারে যাই, বাজার করি। একটা বাজার আমার দাম আমার 300 টাকা, লোকটা নাই 100 টাকা। বাড়িতে চলে আসি, খুব খুশি। 200 টাকা আমার এক্সট্রা বেঁচে গেছে, মানে আমি খুব বেজার খুশি। বাবাকে, বাড়িতে মা আসছে, বাবার সামনে বাজারগুলো দেখে বলতেছে, আজকে তো আমি খুব খুশি। কেন? মানুষ বাজার তো সবই করছে, তাও 200 টাকা বেঁচে যায় গেছে আমার। 200 টাকা বেঁচে গেছে না, তাকে কম দিচ্ছে বলো তো? বলছে, বাবা ওই যে আরেকটা বাজার কিনছি আমি, ওখানে 300 টাকা 100 টাকা দিচ্ছে। আর 200 টাকা সে নেয়নি, চাইনি, আমি নিয়ে চলে আসছি। বলতেছে, বাবা 200 টাকা নিবা তুমি, তুমি এটা খাবা, এটা তোমার জন্য কখনো ভালো হবে না। তোমার জন্য এটা সবচেয়ে কষ্টদায়ক একটা জিনিস, এটা তোমাকে কখনো শান্তি দিবে না। তুমি এই টাকাটা তাকে দিয়ে আসো। আমি তাৎক্ষণিক তার কথা শোনার পর তাৎক্ষণিক আমি বাজারে যা তাকে ওই 200 টাকা দিই। এই যে বাবা, এই যে তার অনুগত্য কথা, তার যে ভালোবাসা, এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবো না? এখানে ব্যাখ্যা করারই বা কি আছে? আসলে এগুলো কথা ব্যাখ্যা করতে গেলে
আপনাকে ভাবতে হবে আমি কার কথা ব্যাখ্যা করতেছি, কাকে নিয়ে ব্যাখ্যা করতেছি। ব্যাখ্যা করলেই বরঞ্চ এই জিনিসটা অনেক ছোট হয়ে যায়। তো সবচেয়ে বড় কথা যে বাবার কিছু কিছু কথা আমার এখনো মনে পড়ে, যে তুমি যদি কাউকে কষ্ট দাও তোমাকে কষ্ট পাইতে হবে, এটা সত্য কথা। আমার চাকরি লাইফে আমি যে জায়গাতে চাকরি করছি, যাদের সঙ্গে চাকরি করছি, তারা কখনো আমাকে স্যার হিসাবে দেখে নাই, জাস্ট ভাই হিসাবেই দেখছে, সেভাবেই কাজ করছে। কখনো কারোর সাথে আমি কখনো রাব ব্যবহার করি নাই, কারণ আমি জানি যে আমার বাবা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আমি তার সন্তান হয়ে এটা তো করতে পারি না। মানুষকে শাসন করলে সে প্রকৃত মানুষ হয় না, তাকে ভালোবাসতে হবে, তাকে নিয়ে আসতে হবে, বুঝাইতে হবে, তাহলেই সে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। এই নীতিটা আর কারো হোক আর না হোক, আমি কিন্তু আমার বাবার কাছ থেকে পাইছি। আমি বাবার কাছ থেকে যা পাইছি, হয়তো বা শেষ পর্যন্ত তার সেবা করা আমার সৌভাগ্য আল্লাহ তাআলা দেয়নি। তবে আমার মার যেন আমি যতদিন সে বেঁচে থাকবে তার সেবা যেন করেই আমি যেন আমাকে নিজেকে ধন্য করতে পারি। সে যেন কষ্ট না পায়, আমার কথায় যেন কখনো সে কষ্ট না পায়, সেভাবে আমি চলার চেষ্টা করি। আমি আমার সাধ্যমতো তাকে কোনোভাবেই কষ্ট পাওয়ার জন্য আমি কোনো কথাও বলি না। সে যেটা ডিসিশন নেয় আমি ওটাই রাইট। একটাতে শুধু আমি ভুল করছিলাম, ওই মানে ওইটা সেম কেস বাবার মতোই হয়ে গেছিল, বাট আমি ব্যাক করে চলে আসছি। মানে আমি তখন নিজেকে বুঝতে পারছি আমি বাবার সাথে এই কথা বলছি, আমি মার সাথে যদি আবার এই কথাটা বলি, তাহলে এই কথাটার জন্য হয়তো যদি আমার মা আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আসলে আমার আর কেউ থাকবে না এই পৃথিবীতে। আল্লাহ আমাকে মাফ করে দিছে, আল্লাহর কাছে অশেষ আমি আমার মার কাছে ক্ষমাও চাইছি। মা, তুমি যেটা করবা, তোমার যা ভালো তুমি করো মা। তুমি যেটা খারাপ যদি এটা হয়, সেটাও যদি তোমার কাছে ভালো মনে হয় তুমি করো, আমি আর কখনো তোমাকে এই ব্যাপারে কখনো ডিসাইড করবো। আমি আর বাবা মাকে সাজেশন দেওয়ার কে, তারা আমাকে আসছে পৃথিবীতে নিয়ে আসছে, তাদের চেয়ে বড় জ্ঞানী আর কেউ আছে? আমি তাদের কি সাজেস্ট করব? সাজেস্ট করার মতো আমাদের কাছে যারা সন্তান, তাদের কাছে কিছুই থাকে না। সে যদি খারাপও বলে, আল্লাহ তাআলা ওটাই কবুল করে, ওটাই ভালো করে দেয়। তার মহত্বগুলো হয়তো বা এখন আমি রিয়েলাইজ করতে পারতেছি। আমি খুব কষ্টে থাকি, আমি তো দুঃখে থাকি, কিন্তু আমি ভালো থাকি শুধু আমার মার জন্য। আমার মা আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। আমি শেষ বয়সটা পর্যন্ত যেন তার সেবা করতে পারি, তাকে ভালো রাখতে পারি, এটাই আল্লাহর কাছে মঙ্গল কামনা করি। আমি বাবার কবরে যাওয়া এই কথাই বলি, বাবা তুমি চলে গেছো, আমি যেন তোমার অনুপস্থিতি যাতে কারো কোনো সমস্যা না হয়, আমি সেইভাবেই দেখার চেষ্টা করব, সবাইকে সেভাবেই রাখবো, তুমি যেভাবে রাখছিলে সেভাবেই রাখবো। যদি আল্লাহ আমাকে সে তৌফিক দান করে, যদি নাও দেয় তারপর আমি সেভাবে আমার যতটুকু সাধ্য আমি তাকে তাদেরকে সেভাবে ভালো রাখার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মাহবুব রহমান। চমৎকার গল্প শুনলাম, পরিবারের গল্প, বাবা মার গল্প, এবং এই গল্পের ভিতরে যে অনুভূতি, যে এক্সপ্রেশন, যে বোধ আপনি আমাদেরকে শেয়ার করলেন, এবং এই শেয়ারিং এর মাধ্যমে আপনারা, আমরা যারা আজকে এই পেজে যুক্ত আছি, এই লাইভে যুক্ত আছি, নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পেরেছেন যে বাবা মার মূল্যায়ন, বাবা মার বোধ, বাবা মার প্রতি আসলে বাবা মার আসলে স্যাক্রিফাইস এন্ড সো এন্ড সো। তো আমাদেরকে বেশ কিছু কমেন্টস করেছেন, আমরা একটু কমেন্টস গুলো পড়ে আসি। আমাদেরকে মনি ভাই বলেছেন, হাজারো হতাশার মাঝে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মনি ভাই আবারও বলেছেন, যা পেয়েছো তা হারিয়ে দিতে যেতে দিও না, যা হারিয়েছো তার ফিরে পেতে চেও না, আর যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। আমাদের প্রচন্ড প্রচন্ড ভাবুক সাহিত্যিক, লেখক এবং প্রচন্ড ভালো মানুষ মনি স্যার, তার সুন্দর সুন্দর কমেন্টস গুলোর মাধ্যমে উনি আমাদের ব্যাপারটাকে একটু স্বাভাবিক বা একটু সুন্দর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। মনি ভাই থ্যাংক ইউ। হাসি সবসময় সুখের কারণ বুঝায় না,
মাঝে মধ্যে এটা বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ দার্শনিক কমেন্টস মনি ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে মনির ভাই আছেন। থ্যাংক ইউ মনির ভাই। উনি বলেছেন গ্রেট স্যালিউট ফর ইওর হিরো ফাদার হু ওয়াজ আ রিয়েল আইডিয়াল অনেস্ট ফাদার। থ্যাংক ইউ মনির ভাই। নিশ্চয়ই আপনি ভালো আছেন। অনেকদিন পর আপনাকে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। আবু তাহের রেমু, আল্লাহ রহমত, আচ্ছা আপনার বাবাকে শান্তিতে রাখুক, আপনার স্বপ্ন পূরণ করুক, আমিন আমিন। আমরাও অবশ্যই সেই কামনা করি এবং আমাদের মাহবুব রহমান ভাইয়া নিশ্চয়ই বাবার জন্য সেই দোয়া করছেন। থ্যাংক ইউ মাহবুব রহমান। আপনার কাছে আমি আমাদের আলোচনার কিছু বিষয় যেহেতু আমরা ডিসকাস করি পারিবারিক সম্পর্ক উন্নয়ন নিয়ে, বাবার সাথে সন্তানের সম্পর্কগুলো কিভাবে উন্নয়ন করা যায় এই বিষয়গুলো, আপনার অভিজ্ঞতার আলোকে আজকের যুগের বাবা মাদের কিছু পরামর্শমূলক বিষয় আমি আপনার কাছ থেকে তুলে নিয়ে আসতে চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে সন্তান এবং বাবা মা তাদের সঙ্গে যে এই যে আন্ডারস্ট্যান্ডিং হয় এবং বাবা মা আসলে যে বা যখন সিনিয়র হয়ে যায়, যেমন আপনি বাবা এবং আপনার বাবা, আপনি যদি এটা একটা প্যারালাল স্টাডি করেন, আপনি যদি এটা প্যারালাল একটা বিষয় তুলে ধরেন আমাদের সামনে সংক্ষেপে, প্রশ্নটা ঠিক একই রকম। আপনি বাবা এবং আপনার বাবা, অর্থাৎ আপনার বাবা কেমন করতেন, কি ছিলেন, আর আপনি কি করছেন, কেমন ভাবে করছেন, এই দুটার মধ্যে একটু তুলনামূলক আলোচনা যদি আপনি খুব সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরেন। জাকির ভাই, এটা হচ্ছে কি যে আমার বাবা আমার সাথে যে সম্পর্কটা ছিল, এখন আমি বাবা আমার সন্তানের সাথে যে সম্পর্কটা টোটালি ডিফারেন্ট। আগে আমরা বাবা মাকে খুব মানে একটু রেসপেক্টের ব্যাপারটা হচ্ছে যে ভীতু ভীতু ভাব ছিল আমাদের। এখন কিন্তু আমাদের যে জেনারেশনটা আসছে, আমার ছেলে বলেন, আমাদের যা সন্তান আসছে, এটা কিন্তু এই যে ডিস্টেন্সের ব্যাপারটা এটা কিন্তু এখন আর না। আর এটা আসলে রাখাও ঠিক না, তাদের ফ্রেন্ডলি স্বরূপ রাখা উচিত। যেমন আমার ছেলে আমার বন্ধু, সে সব সময় আমাকে বন্ধুর মতোই দেখে। তো ওর যা সমস্যা সব সময় আমাকে ওপেনলি বলে, কিন্তু আমরা কিন্তু সেই সময়টা বাবার সাথে ওইভাবে মিশতে পারতাম না, বা ওইভাবে কথাও বলতে পারতাম না। কিন্তু এখনকার যে জেনারেশনটা, এটা অটোমেটিক্যালি চলে আসছে। আমরা যদি এখন তাদের ওইভাবে মোটিভেট করি, তারা কিন্তু হবে না, তাদের অনেক কিছু মানে হাইড হয়ে যাবে। অর্থাৎ এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী তাদের সাথে সেভাবে চলতে হবে, ফিরতে হবে, এবং সবসময় তাদের বুঝাইতে হবে যে তোমার ভিতর যে মনুষ্যত্ব বোধটা, এই মনুষ্যত্ব বোধটা যেন কখনো তুমি হারিয়ে না ফেলো। যেটা আমাদের শত ভিতর মাঝে, যেটা আমাদের বাবা মারা শিখিয়ে গিয়েছেন, তারা বলে গিয়েছেন যে তুমি যাই করো তোমার মনুষ্যত্বটুকু কখনো হারিয়ে দিও না। কারণ মনুষ্যত্ব হারিয়ে গেলে কখনো তুমি তোমার জায়গায় থাকবা না, তুমি বাবাকে, মাকে, বোনকে, ভাইকে কখনো চিনবা না। তো এইটুকুটা তাদের ছিল একটা ব্যাপারটা। আর আমাদের ব্যাপারটা হচ্ছে যে সবসময় একটা ফ্রেন্ডলি ভাব, এই ফ্রেন্ডলি ভাবের মধ্যেই মানে থেকেই কিন্তু তাদের আমাদের মানুষ করতে হবে, তাদের বুঝাইতে হবে, তাদের সাথে মিশতে হবে, সেভাবে তাদের পদচারণা শুরু করতে হবে। তবে সবসময় ভাবতে হবে যে তারা কি করতেছে, কারণ এই ভাবারটুকু কখনো কিন্তু শেষ হবে না। আপনার সন্তানকে আপনি যেভাবে চাইবেন সেভাবেই মানুষ হবে, যদি আপনার সেইভাবে তাকে গাইডলাইন্স করে। তো আগের ব্যাপারটা আর এখনকার ব্যাপারটা টোটাল ডিফারেন্ট। আগের যে সম্মান বোধটুকু, যে একটা ব্যাপারটা ছিল, বাবা আসতেছে, আর এখন তো আমি বাবা, আমি তো বুঝি, আমার ছেলে বারবার আমাকে রিং দিয়ে বলে, বাবা তুমি কখন আসবা, মানে এটা ওদের মধ্যে মানে একদম ফ্রেন্ড। এদের মধ্যে আগের যে আমাদের একটা ব্যাপারটা ছিল, এটা কখনো আসবে না আর কখনো। আর এইভাবেই তারা অভ্যস্ত হয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে তাদের মধ্যে যেন সম্মান বোধ, মনুষ্যত্ব বোধ যেন জেগে থাকে, এবং সেভাবে তারা যেন মানুষ হয়। আমার বাবা, আপনার বাবা সব। মাহবুব ভাই, আপনি শেষে যে কথাটা বললেন সেই বিষয়টা আমি আরেকটু এক্সপ্যান্ড করতে চাই। আপনি বাবা হিসেবে, আমি বাবা হিসেবে, আমরা বাবা মা হিসেবে আমরা চাই আমাদের সন্তান মানুষের মতো মানুষ হোক। রাইট। একটা সন্তান কি করলে কি করে বুঝবে মানুষের মতো মানুষ জিনিসটা আসলে কেমন, আসলে কি? আমি চাচ্ছি আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, আমি তাকে কি করে বোঝাবো, কি কি জিনিস তাকে দেখালে, কি কি জিনিস তার ভিতরে থাকলে আসলেই সে মানুষের মতো মানুষ হবে?
অর্থাৎ আপনাকে যদি আমি আরো সরাসরি খোলা করে প্রশ্নটা বলি, একটা মানুষের ভিতরে আসলে কি কি গুণাবলী থাকলে আমরা তাকে মানুষের মতো মানুষ বলতে পারি? আপনি কি মনে করেন? আসলে মানুষের মতো মানুষ হইতে গেলে অবশ্যই প্রতিটা বাবা মার উচিত তার সন্তানকে ন্যায় অন্যায় সত্য মিথ্যা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, এই জিনিসটা সবসময় তাদের রিয়েলাইজ করে দিতে হবে। সবসময় তাকে বুঝিয়ে দিতে হবে, বাবা এটা করো না, এটা করা যাবে না, এটা করলে তোমার ভালো হবে না, এটা তোমাকে মানুষ খারাপ বলবে, তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলা যাবে না। যদি এই জিনিসগুলা যদি আমরা পিতা হিসেবে একজন সন্তানের ভিতর লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যাবে। তাকে আল্লাহর প্রতি যে অনুগত প্রকাশ, তার যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে চলাফেরা করুন তার আদর্শ মতো যদি আমরা বলি, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, সবসময় বড়দের সম্মান করতে হবে, এই কথাগুলো কিন্তু আমরা তাদের পরিপূর্ণভাবে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি মনে করবো যে একজন সন্তান তার বাবা মার কাছে এবং এই পৃথিবীর কাছে খুব শ্রেষ্ঠ সন্তান এবং মনুষ্যত্ব বোধ নিয়ে গড়ে ওঠা সন্তান হিসেবে গড়ে উঠবে। আমি যতটুকু আমার জ্ঞানে বলে এটা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব রহমান ভাই সুন্দর আলোকপাত করেছেন। একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, আজকালকার যুগে আপনি যেহেতু দুটো সন্তানের বাবা, আমরা যখন মানুষ হয়েছি হয়তো আপনার সেই অভিজ্ঞতা থাকতে পারে, এবং আপনার বাবা যখন প্যারেন্টিং করতেন, আপনার বাবা যখন আপনাদেরকে দেখভাল করতেন, এবং আপনার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, আমি শিওর আপনাদের হয়তো কলোনি বা এরকম জায়গায় থাকার একটা প্র্যাকটিস থাকতে পারে। তো সেইখানে কিন্তু সন্তানদেরকে দেখভালের জন্য সন্তানের চাচা, তার প্রতিবেশী, বাবার কলিগ, তারা কিন্তু একটা সামাজিক সুরক্ষা বলয় তৈরি করে রেখেছিল। আপনি যদি কোনো ভুল করেন তাহলে তারা কিন্তু বাসায় খবর দিত, এবং আপনার বাবা কিন্তু তখন আপনাকে আবার বেশি করে টেক কেয়ার করতো, এটা করো না, এখানে যেও না, সন্ধ্যার পরে থেকো না, এটসেট্রা এটসেট্রা। তাতে আপনার জীবনটা যেন, অর্থাৎ যে সময়টা আপনার নষ্ট হওয়ার কথা সেই নষ্ট হওয়ার সুযোগগুলো আপনার কমে যেত, আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে লাইফ লিড করতেন। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা আমাদের সন্তানকে নিয়ে এতই ব্যস্ত, এবং আমরা আমাদের সন্তানকে এতটাই ব্যক্তিগতভাবে মানুষ করতে চাই যে আমার সন্তান যেন তার প্রতিবেশীর সাথে না মিশে, অথবা প্রতিবেশী যদি কোনো ফিডব্যাক দেয় আমরাও সেই প্রতিবেশীকে ক্রিটিসাইজ করি, যার ফলে আশেপাশের লোকজনগুলো আমাদের সন্তানের ব্যাপারে আর খুব একটা ইন্টারফেয়ার করতে চায় না। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বলতে চাই, প্রতিটি সন্তান, আমার সন্তান আসলে আপনারই সন্তান, আপনার সন্তান আসলে আমারই সন্তান। আপনার সন্তানের দায়িত্ব যদি আমি না নেই, আমার সন্তানের দায়িত্ব যদি আপনি না নেন, তাহলে আমাদের সন্তানকে যে পৃথিবীতে রেখে যাব, সেই পৃথিবীতে কিন্তু আমার সন্তানের যে ফিলোসফি আমি যত ভালো করেই দিয়ে যাই না কেন, তার জন্য পৃথিবীর অত বেশি নিরাপদ হবে না, কারণ আমার পাশের তার আর তারও সমবয়সী আরেকটা সন্তানের বাবা হয়তো তাকে ওইভাবে শিখায় নাই, তো সেই সন্তান থেকে আমার সন্তানের খারাপ জিনিসগুলো কন্টামিনেটেড হবে। তো আপনি কিভাবে এনশিওর, আপনার অভিজ্ঞতায় কি বলে যে বাবারা কিভাবে তার সন্তানকে, নিজে তো অবশ্যই ভালো করার চেষ্টা করবেন, কিন্তু প্রতিবেশীর সহযোগিতা তার সন্তানের ভালো করার জন্য কিভাবে আমরা পেতে পারি বলে আপনি মনে করেন? জাকির ভাই, এই ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু বলি। আমি যথাপি খুব একটা বেশি তাদের সময় দিতে পারি না, তারপরেও আমি যেটুকু সময় দিই, যা বলি বা আমার সন্তানের সাথে যেভাবে মিশার দরকার আমি সেভাবে মিশি। বাট ওই যে পারিপার্শ্বিক ব্যাপারটা যেটা আপনি বললেন যে আহ, নিজের সন্তানের মতো করেই দেখবে, খারাপ কোনো কিছু বললে তারা শাসন করবে, আসলে এটা হয়ে যায় এক পর্যায়ে। এটা নেইবার যারা থাকে, আসলে সব সিচুয়েশন সেরকম হয় না। গ্রামের পরিবেশ একটা, শহরের পরিবেশ আর একটা। যেহেতু শহরে থাকি, তো গ্রামের ব্যাপারটা হয় কি, যে আমার ছেলে যখন গ্রামে যায় তখন ওই যে অনেক ছেলেপেলের সাথে ঘোরে, ওর তো তখন মানে উদার মনের হয়ে যায়, অনেক কথা সে সেখান থেকে আসে, হয়তো টুকটাক ভুলও করে। যেমন ধরো যে, বাবা আমি না ভাইয়ের সাথে যা একটা আম নিয়ে আসছি। কার কাছে আম নিয়ে আসছো বাবা তুমি? ওই যে আমাদের পাশের যে ছোট ভাই ছিল তাদের কাছে। আমি কি তাদের বলে আনছো? ও না, ওই যে আমার বড় ভাই ছিল, ও আর আমি যাই যাই ওটা নিয়ে আসছি। এই যে ব্যাপারটা ও কিন্তু বুঝতো না। আর ওই যে পারিপার্শ্বিক যে ব্যাপারটা আপনি বললেন যে নেইবারের যে ইয়েটা,
এটা আসলে ওইভাবে আমি রিয়েলাইজ করি নাই বা ওইভাবে আমার করার সুযোগ হয় নাই। তো আমি আমার কাছ থেকে আমি যেটা জানি যে আমার চাচা আমার ভাই সবাই আমার সন্তানকে আমি রেখেই দিছি। অন্যায় হলে তারা আমার তো সেই পারমিট দেওয়া আছে, যদি আমার ছেলে কোনো অন্যায় করে আপনি দেখবেন, তারা সেভাবেই দেখে এবং সেভাবেই সহযোগিতা করে এবং সেভাবেই আমি বলাও আছে এবং তারাও সবচেয়ে বেশি আমার সন্তানকে ভালোবাসে। এবং অন্যায় কিছু হলে এখানে মুরব্বী যে আমার চাচা, আমার চাচাতো ভাই, আমার যারা আছে আমার রিলেটিভ, এরা যেটা বলে আমি মনে করি এটাই আমার বাবা যেটা বলতো আর আমি যেটা বলতাম ওদের কথা সেম টু সেম। এটা আমি সাদরে গ্রহণ করি এবং আমি আমার ছেলেকেও বুঝাই যে বাবা এটা করা যাবে না, তোমার ভাইয়া যেটা বলছে এটাই ঠিক, তুমি এটা কখনো করবে না, এটা করা তোমার পক্ষে সম্ভব না। হয়তো বা সে ছোট মানুষ, যেভাবে মোটিভেট করি ওইভাবে বোঝে, সে হয়তো বা রাগ করে যে বাবা বড় দাদু আমাকে মানে আমার চাচা কিছু বলে যে দাদু আমাকে এইভাবে কথা বলছে, এটা বলতে পারে, কিন্তু আমি ওটা ওইভাবেই বলি যে তুমি ওটা তোমার দাদু তোমার ভালোর জন্যই বলছে, তুমি তো এটা বুঝো না, তুমি ছোট মানুষ। এই যে ব্যাপারটা আসলে নেইবারের কথাগুলো সব যে পজিটিভ আছে তা না, কিছু নেগেটিভ আছে, সেটা আমি ওইভাবেই মোটিভেটেড করে ওকে ওইভাবেই আহ, বলে দিই। হয়তো ছোট বাচ্চা বুঝতে পারে না, কিন্তু ওর মাকে বলে দিয়ে এইভাবে এই কথা বলছে, তুমি যেন কিছু বলো না, এইভাবে বলার দরকার নেই, কারণ ওইভাবে ওদের সাথে কথা বলার দরকার নেই, কারণ আমরা যদি এইভাবে বলি ওরা ওইভাবেই গড়ে উঠবে, এর একটা ইফেক্ট আমার সন্তানের উপরে পড়ে আসবে। তো দরকার নেই, সো এগুলো নিয়ে আর কখনো বললো না। এইভাবে এখন পর্যন্ত, সরি, এখন পর্যন্ত এইভাবেই চলে আসতেছি। আমি জানি না আল্লাহ তাআলা আমার সন্তানকে কোথায় নিয়ে যাবে, কি করবে। তো আমি সবসময় চেষ্টা করব তারা ভালো মানুষ হবে, ভালোভাবে থাকবে, সেভাবে চলাফেরা করবে, সবাইকে রেসপেক্ট করবে, সবার ভালোবাসা নিয়ে থাকবে। আমার বাবা যেভাবে আমাদের রেখে গেছে, আমরাও যেন তাদের সেইভাবেই রেখে যেতে পারি। অন্তত বলতে পারি আমার সন্তান আর যাই হোক ভালো কিছু করবে, কোনো মানুষের অন্যায় করবে না, কোনো অপরাধ করবে না, কোনো সমাজ বিরোধী কাজে অংশগ্রহণ করবে না, তার বিচার নিয়ে কেউ আমাদের বাড়িতে আসবে না, কোনো পুলিশ প্রশাসন আমাকে নক করবে না, কেউ কখনো বলতেও আসবে না তোর সন্তান এটা করছে, এইটা যেন না হয়। সেভাবে তাদের সেভাবেই আমি মানুষ করার চেষ্টা করতেছি। জানি না ওদের ভবিষ্যৎ কি হবে, আল্লাহ তাআলা সব থ্যাংক ইউ ভেরি মাচ জানে। মাহবুব রহমান ভাই। বর্তমান প্রেক্ষাপটে সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাবা মারা আপনার অভিজ্ঞতার আলোকে কি কি চ্যালেঞ্জ ফেস করছে বলে আপনি মনে করেন? এখন আমি যেটা মনে করি ভাই, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো এখন অনেক। বাচ্চা কাচ্চাদের মানুষ করা, পড়াশোনা করা, প্রতিটা ক্ষেত্রে এখন বাবা মারা অনেক চ্যালেঞ্জের গ্রহণ করে। আগে আমরা পড়াশোনা করছি, এত কিছু নো ম্যাটার, গেছি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি, পড়ছি, বাবারাও ওইভাবে গাইডলাইন করছে, আমরাও উঠে চলে আসছি। কিন্তু এখনকার ব্যাপারগুলো হচ্ছে কি, ওর বাচ্চা কি করতেছে, কয়টা টিচার রাখছে, সে কোন স্কুলে পড়ে, ওর বাচ্চা কত নাম মার্ক পাইছে, এই যে ব্যাপারটা, এটা আমাদের মধ্যেই রেষারেষি শুরু হয়ে যায়। যার কারণে যে বাচ্চার যে একটা স্বাভাবিক একটা মানে জীবন যে ধারণ করা, তাকে যে প্রেশার ক্রিয়েট করা, এটা কিন্তু আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। আমরা স্বাভাবিক পরিবেশে মানুষ হয়েছি, আমাদের কখনো প্রতিযোগিতাও করতে হয়নি কোনো বাবা মার সঙ্গে, কোনো বাবা মা খবরও নিতে যায়নি যে এটা কেমন করতেছে, কি করতেছে। আর এখনকার বাবা মা মানে যেভাবে বাচ্চাদের পিছিয়ে মানে উম, লেগে আছে, তাতে মনে হয় যে বাচ্চাতে তাদের বাবা মার চিন্তাই বেশি, রেজাল্টটা মনে হয় তার বাবা মাই করবে, এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। তবে জাকির ভাই, একটা সত্য কথা, পড়াশোনার ব্যাপারটা নিয়ে আমার বাবাও আমাকে কখনো মানে খুব পেইন দেয়নি, খুব প্রেশার দেয়নি। আমিও চাই না আমার সন্তান ওইরকম প্রেশার নিয়ে মানুষ হোক। ওর যেটা ভালো, তবে গাইডলাইন্সটা আমার ঠিক থাকবে, সে ভালোভাবে পড়াশোনা করবে, এটা আমার ঠিক হবে। আমি কখনো কোনো বড় ধরনের যে ওর সন্তান এভাবে পড়তেছে কারো কান কথা, এটা আমি কখনো নেই না। আমি চাই যে সে একটা স্বাভাবিক লাইফে পড়াশোনা করবে, তার কোনো প্রেশার থাকবে না, সে কি পছন্দ করে তার মতো সে পড়াশোনা করবে। আর যারা এই চ্যালেঞ্জের গ্রহণ করবে তাদের মতো তারা সেভাবে করবে, কিন্তু আমি ওইভাবে চ্যালেঞ্জটা নেই না যাকে ভাই। আমি সবসময় সাদামাটা, আমিও চাই আমার সন্তানেরা ওইভাবেই মানুষ হোক, আমি আমার মতো করে তাদের দেখতে চাই। আমি খুব বেশি মানে ওকে যে বাংলাদেশের সেরা ছাত্র হইতে হবে,
ওকে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চাকরি করতে হবে, এইটা আমার কোনো অ্যাম্বিশন নেই। আমার চিন্তা সে একজন মানুষ হবে, সে তার জীবন পথে চলার জন্য যেটা করার দরকার সেটাই সে করবে। এর বেশি কিছু আমার চাওয়াও নাই, সে মানে আমার চাওয়াও নাই, আমার কোনো পাওয়াও নাই। আমি চাই যে তারা মানুষ হোক, জাস্ট তার জীবনযাপনের জন্য যেটা প্রয়োজন সেটাই সে করবে। কোনো প্রকার কারোর সাথে চ্যালেঞ্জও করতে যায় না, কারোর সাথে আমি প্রতিদ্বন্দ্বিও করতে যাই না। মানুষটা পিতামাতা যদি সে যোগ্য পিতামাতা হয়ে থাকে, সে যদি ভালো হয়ে থাকে, তো আল্লাহ তাআলা অবশ্যই তার সন্তানকে তার মোটিভেটেড করেই দিবে। কারণ যেহেতু সে জন্ম দিছে, সেহেতু তার কিছু জেনেটিক্যালি ধারা তার ভিতর থেকে যাবে। হয়তোবা সবাই এই জেনেটিক্যালি ধারা হয়তো রাখতে পারে না, বাট আমি সবসময় ফ্রি ভাবে আমার সন্তানকে মানুষ করি। খুব চ্যালেঞ্জিং এর মুখে আমি নেও না, আমি পড়িও না ভাই, যেটা আমার সত্য কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মাহবুব ভাই। একটা বিষয় আপনি নিশ্চয়ই আমাদের পেজের নামকরণ দেখেছেন, যে আমাদের এই আড্ডা, আমাদের এই যে পেজ বোকা বাবা, আপনি কি তাহলে আমাদের সাথে এই বোকা বাবার পেজের ব্যাপারে, আহ, বাবারা কি আসলে তাহলে বোকামি করছে? বেশিরভাগ বাবার কি আসলে বোকামি করছে? ভাই, বাবারা বোকা দেখেই তো আজকে আমরা সুসন্তান হয়ে গড়ে উঠতে পারছি। কিন্তু বাবা বোকা না হইতো, তাহলে এত সুন্দর করে আপনাকে লালন পালন করতো না, এত সুন্দর করে আপনার হাতে হাত ধরে স্কুলে নিয়ে যাইতো না, সৎ অন্যায় এই জিনিসগুলো বুঝাইতো না। আর বাবারা সবসময় আমার জানার মধ্যে বোকাই থেকে যায়। অনেক কিছু তারা জানে, তারপরেই বোকাই থেকে যায়। কারণ সে কখনো চাইতো না আমাদের কাছে সে অনেক কিছু, সবসময় তার টেন্ডেন্সিটাই চাইতো তারা মানুষ হবে। আর এই বোকামির জন্যই আজকে পৃথিবীতে আপনি আমি তাদের যে ধারাবাহিকতা এটা ধরে রাখছি। বাবারা সবসময় ভাই এই বোকাটা হইতে হয়, আর এই বোকা না হলে আমরা সুসন্তান হিসেবে কখনো গড়ে উঠতেও পারবো না। বাবারা থ্যাংক বোকা ইউ, হয়, এখনো থাকে, থ্যাংক ইউ শেষ ভেরি সময় মাচ। পর্যন্ত থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব ভাই, চমৎকার বলেছেন। আপনি কি মনে করেন একজন সন্তানের নৈতিকতা, মূল্যবোধ, এই বিষয়টা সন্তানের ভিতরে তৈরি করার জন্য ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা, এই বিষয়টা যে কোনো ধর্মের ক্ষেত্রে, যে যে ধর্মে আছে, এটা কতটা ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? এটা ইম্পর্টেন্ট ভাই। আপনার ধর্মীয় মূল্যবোধ, নীতি, মানে এটা আসলে ফ্যামিলি থেকেই করে নিতে হয়। আপনি যে যে ধর্মের, তাকে তার সন্তানকে সে ধর্মের প্রতি অবশ্যই অনুগত প্রকাশ করে নিতে হবে। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে সবচেয়ে মর্যাদাবান একটা ধর্ম হিসেবে মর্যাদা দিয়েছেন। আমরা সেই ধর্মের লোক। তো আমাদের ইসলামের পরিপন্থী যেগুলো কাজ আছে সেগুলোই করতে হবে, সেইগুলোই সন্তানের ভিতর দিতে হবে। এর বাইরে কোনো কিছুই তাকে দেওয়া যাবে না। আর শ্রেষ্ঠ সন্তান হিসেবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদের উচিত বেঁচে থাকতে হলে, পৃথিবীতে আসলে ক্ষণিকের সময় ভাই। আমরা যাই করি, যাই উপলব্ধি করি, যেটাই বলি না কেন, একদিন কিন্তু আমাদের ওপারে যেতেই হবে। ওই কাজটা যেন আমি করি, আমার সন্তান করে, সবাই যেন করে। এবং সন্তানের মধ্যে এইভাবে জাগ্রত করতে হবে, ইসলামী মনোভাবটা তার ভিতর জাগিয়ে তুলতে হবে। নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে, মানুষের সাথে অন্যায় অবিচার করা যাবে না। নবী রাসূল যে কথাগুলো বলে গেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাদের সেবা করো, তোমার পাশে যদি কেউ না খায় তুমি তার খবর নাও, তাকে খাওয়াও। এই ব্যাপারগুলো, এগুলো পরিবার থেকেই শিখাইতে হবে। এই মূল্যবোধগুলো তাদের মধ্যে অবশ্যই জাগিয়ে দিতে হবে। যদিও সে এগুলোতে জাগ্রত বোধ না হয়, তখন সে সন্তান হিসাবে কখনো মানে সন্তান হইতে পারে না, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। আর তখনই বাবা মার একটা কষ্টের জায়গা থেকে যায়। তাই আমাদের উচিত সবাইকে এই ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা, এগুলো ছোট থেকে তাদের ভিতরে জাগিয়ে দিতে হবে। তাহলে সে শ্রেষ্ঠ সন্তান, ভালো সন্তান হিসেবে গড়ে উঠবে, আমি যেটা মনে করি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুর ভাই, আপনি খুব সুন্দর করে আমাদেরকে আলোকপাত করেছেন। আমাদের কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো এবার আপনার মতামত, প্রশ্নগুলোর উপরে আপনার মতামত আমরা জানতে চাইবো। আমাদেরকে মনিচার প্রশ্ন করেছেন, একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর ভুল দেখে ঠাট্টা করে না, তিনি তাকে ব্যক্তিগতভাবে তার ভুল শুধরে দেন, যা ইম্যাচিউররা প্রকাশ করে থাকেন। বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করতে চান?
হ্যাঁ, এটা ঠিক। উনি যে প্রশ্নটা করছে, একজন ম্যাচিউরড মানুষ অন্যের ভুল দেখে কখনো ঠাট্টা করে নাই। আনম্যাচিউরড এর দ্বারাই সম্ভব এই ঠাট্টা করাটা। কারণ আহ, এই যে ভুলের ব্যাপারটা ধরার যে ক্যাপাসিটিটা তার মধ্যে তখনও জাগ্রত হয় না। কিন্তু একজন ম্যাচুরিটি যখন মানুষ যে ভুলটা করে তখন কিন্তু বুঝতে পারে, কারণ ওর দ্বারা ওই ভুলগুলো এর আগে হয়ে গেছে, যার কারণে সেই ভুলটাকে কখনো ঠাট্টা হিসেবে নেবে। যে জানেই না কোনো কিছু, তার পদচারণায় সবেমাত্র শুরু, সে কি আর বুঝবে ওই ভুলটা আসলে কি? তার কাছে ওটা ঠাট্টা ছাড়া আর অন্য কোনো কিছুই মনে হবে না। তো ম্যাচুরিটি একটা ব্যাপার থাকে যে অনেক কিছু, আবার দেখা যায় যে সে ঠাট্টা করে, এটা আবার অন্য ধরনের। মনুষ্যত্ব বোধ, মনুষ্যত্বহীন মানুষ যারা, তারা শুধু ঠাট্টা করে। যাদের মনুষ্যত্ব বোধটা, বিবেক বোধটা থাকে, তারা কিন্তু এই ব্যাপার নিয়ে কখনো ঠাট্টা করে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে আবু তাহের রিমু ভাই বলেছেন, সন্তান ভুল করলে বাবা মা শুধরায়, কিন্তু অজ্ঞতায় বা অজান্তেই বা জানার থেকেই ভুল করে, সেটা কে শুধরাবে? আসলে এই কথাটা খুব জটিল কথা। যে সন্তান ভুল করলে বাবা মা শুধরায়, এটা ঠিক আছে। আবার যে জানে শুনে ভুল করে তাকে কে শুধরাবে, এটা আসলে ভাই নিজে নিজেই শুধরাতে হবে। এটা কেউ শুধরাবে না। তবে হ্যাঁ, আপনার মনুষ্যত্বকে জাগাতে হবে। আপনি সারাদিন কি করলেন, এইটা যখন আপনি রাতে শুতে যাবেন, সারাদিন কি করছেন, কোন কাজটা ভালো করছেন, এটা আপনার মনুষ্যত্ব আপনাকে বলে দিবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। আর সেইভাবে যদি সেই মনুষ্যত্বটা যদি তখন জেগে ওঠে, তখন আপনি নিজেই নিজেকে সংশোধন করতে পারবেন। যদি না জেগে ওঠে, কখনো এটা আপনি নিজেও সংশোধন করতে পারবেন না। এটা শুধু বলাই যাবে। আর আমি জানি এই জিনিসটা ভুল হচ্ছে, তারপর আমি করতেছি, বাট ওই মুহূর্তটা করলাম রাতে আমি বুঝতে পারলাম না, আমার বোঝার মানে ক্ষমতাটুকু ভিতরে, ওটা আমি কখনো রিয়েলাইজ করলাম না। সে মানুষ হিসেবে কখনো ধরাই যাবে না। যখন এই জিনিসগুলো তার ভিতর জাগ্রত হবে, তখন সে মানুষ হিসেবে ধরা যাবে এবং সে চাইবে যে পরবর্তীতে আর ওইগুলো করবো না। যেটা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেলে তার করার কিছু থাকে না, তবে শুধরাইতে হবে ভাই। থ্যাংক ইউ নিজে ভেরি নিজে মাচ রিমু ভাই, সুন্দর প্রশ্ন করার জন্য এবং চমৎকার মূল্যায়ন দেওয়ার জন্য মাহবুব ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন আলপনা ইয়াসমিন জান্নাত। থ্যাংক ইউ। আলপনা বলেছেন, ভাইয়া, সন্তান বাবা মাকে খুব ভালোবাসে, সকল কথা শুনে চলে, তারপরও বাবা মা সেই সন্তানকে খারাপ ভাবে, খারাপ আচরণ করে, এই ক্ষেত্রে কিভাবে সেই সন্তান তার বাবা মাকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তার বাবা মার সাথে তৈরি করবে? ভাই প্রশ্নটা প্রশ্নটা হলো যে মানে, অনেক ব্যাপারটা এরকম যে মা বাবা মাকে খুব ভালোবাসে এবং সে মা যদি খারাপ ব্যবহার করে, আচরণপূর্ণ করে, এরকম মনে হয় সেক্ষেত্রে এক্স্যাক্টলি। সন্তান আসলে, ভাই মা বাবা, আমি প্রথমেই বলছি, বাবা মা যেটাই বলবে, যাই বলবে, সেটা আশীর্বাদ হিসেবে নিতে হবে। কারণ তারা কখনো চায় না যে আমাদের করবো একটা বেশি ক্ষতি হোক, এটা কোনো বাবা মা চায় না। তবে ভুল যেটা হবে থ্যাংক ইউ। সেটা, যে বাবা রাগ করতেই পারে। আমি জীবনে এইটুকু রাগ করছিলাম, তার কারণে কিন্তু আমি আমার বাবাকে হারিয়ে ফেলছি। লাস্ট জীবনের শেষ কথাটুকু আমি কিন্তু তাকে বলতে পারি না, কখনো বলতে পারি নাই যে বাবা আমি আসতেছি তুমি থাকো, এই কথাটুকু কিন্তু বলতে পারি না। তো বাবা মা একটু রাগ করতেই পারে, এই ব্যাপারটা নিয়ে আমাদের কখনো মাথা ঘামানো যাবে না। তাহলে হয়তো বা নিজের প্রতি কেউ ক্ষমা করতে পারবে না। ওনারা যেটা বলবে সেটাই আশীর্বাদ, গালি দিলে গালিটাই আশীর্বাদ, এটা ধরে নিতে হবে। আমি তো বুঝি এখন যে অভিমান জিনিসটা আমাকে জীবনে কতটুকু কি হারিয়ে ফেলেছি আমি আমার জীবনে। সিম্পল একটা অভিমানে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমি আর চাই না যে মা যতই যা বলুক না কোনো, গালি দিক মারুক, আমি আমার মতো করেই চাইবো যে সে আমাকে আশীর্বাদ করে। আমি এ ব্যাপারে কোনো কমেন্টসও করবো না। কিভাবে সহানুপূর্ণ সম্পর্ক, সেটা আমি আমার নিজের থেকেই করবো তার সাথে। এর জন্য কোনো প্রসেস মেনটেন করতে হবে না। আমি মা গেলাবে, আমি মা যখনই গালি দিবে, রাতে যা মার কাছে শুয়ে পড়বো, এর বেশি কিছু না। আমি মা গেলাইছে, আমি অভিমান করে থাকবো, আমিও কথা বলবো না, এটা আসলে আমি এটা অ্যাকসেপ্টও করি না, বা এই চিন্তাগুলো আমি মাথায় নিয়েও আসি না।
মা বাবা চমৎকার যা মাহবুব ভাই, বলবে এবং এটাই। আপনার এই যে বোধ, আপনার এই যে শেয়ারিং, এটার মাধ্যমে আমরা অনেকেই সচেতন হব। আমাদের জীবনগুলোতে সুন্দর একটা সম্পর্ক বাবা মার সাথে তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাদের সাথে আপনার গল্প শেয়ার করতে চান, আপনার জীবনের গল্প, আপনার বাবা মার গল্প শেয়ার করতে চান, আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমাদের অ্যাডমিন আপনাকে ট্র্যাক করে নেবেন। আপনারা যে কেউ চাইলে আমাদের এখানে যুক্ত হতে পারেন। আমাদের এই পেজ, আমাদের এই গ্রুপ আপনাদের সকলের জন্য উন্মুক্ত। সো আপনারা আমাদের এই গ্রুপের ভিডিওতে জন্য শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবকে ট্যাগ করবেন। আমরা চাই প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়, এবং সেই সম্পর্কগুলো যদি বাবা মা এবং সন্তানের হয়, এবং সেটা যদি স্বর্গীয় হয়, পৃথিবীতে এর থেকে ভালো কোনো সম্পর্ক আসলে আর হতে পারে না। যে কথা আজকের মাহবুবুর রহমান ভাই পুরো গল্প জুড়ে তুলে ধরেছেন, যে ওনার জীবনের ভিতরে কি ধরনের অনুভূতি উনি বয়ে বেড়াচ্ছেন এবং কেন বেড়াচ্ছেন। তো সেই ধরনের ঘটনা যেন আমাদের প্রত্যেকের জীবনের ভিতর থেকে এমন ভাবে আমরা নিজেদেরকে সচেতন করতে পারি, যেন আমরা প্রত্যেকেই বাবা মার কাছে খুবই একটা সুন্দর একটা, বাবা মা যেন সন্তানের কাছে একটা জান্নাত সমতুল্য হয়, এবং সন্তান যেন বাবা মার চক্ষু শীতলকারী হয়। আমাদেরকে আক্তার সেলিম ভাই একটা প্রশ্ন করেছেন, মানুষের মতো মানুষ হোক কথাটা অন্য একটা মানুষকে বোঝায়। কথাটা মনে হয় যে আমাদের সন্তানরা সঠিক মানুষ হোক। আপনি কি বলেন? কারণ আমাদের চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু সঠিক চিন্তা চেতনার মানুষ খুবই কম বলে উনি মনে করেন। সো মানুষের মতো মানুষ আমাদের সন্তানকে করার জন্য আসলে আমাদেরকে কি পরিমাণে সচেতন থাকা উচিত? মাহবুব ভাই, আপনি কিভাবে বিষয়টাকে মূল্যায়ন করবেন? আসলে এর আগেও বললাম আমি যে আপনার সন্তান আপনার পাশে কে কি বললো এইটা দেখার দরকার। পাশের বাচ্চা, পাশের লোক আপনার সন্তানকে কি ভাবলো সেটাও আপনার দেখার দরকার। আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন, কিভাবে তাদের পদচারণা করাবেন, এইটাই হচ্ছে আপনার চিন্তা। কারু চিন্তার সাথে কারু সাথে তুলনা করে আপনার সন্তানকে কখনো মানুষ করতে যাবেন না, কারণ এভাবে কখনো মানুষ হয় না। আমাকে যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গড়ে উঠতে হবে, আমাকে যে একজন বিত্তশালী মানুষ হিসেবে গড়ে উঠতে, এটা না। আপনি কি, আপনি একজন ফাদার, আপনাকে নিজেকে নিয়ে রিয়েলাইজ করেন আমি কি আমার সন্তানকে ঠিক আমার মতো করে মানুষ করব। আমার চিন্তা চেতনা দিয়ে যে তাদের পদচারণা শুরু করবে। কারোর সাথে তুলনা করে, কম্পেয়ার করে কখনো মানুষ করা সন্তান যায় না। সন্তানকে মানুষ করতে হয় তার পিতা মাতা কোন আদর্শের মানুষ, তারা কিভাবে চলে, তাদের চিন্তা চেতনা কি, সেইভাবে। বাট অন্য কারোর সাথে ডিপেন্ড করে কখনো সন্তান মানুষ করা যায় না। তবে হ্যাঁ, কিছু ব্যাপার থেকে যায় যে পৃথিবীতে তো সবাই খারাপ মানুষ না, আবার সবাই ভালো মানুষ হয় না। তবে আমার যেটা মনে হয় যে ভালো মানুষের সংখ্যাই বেশি, খারাপ মানুষের সংখ্যাটাই খুব কম। যে যেটা আছে সেটা আমরা কখনো গ্রহণ করব না। যেটা ভালো উপদেশ দেয়, যে ভালো কথা বলে, তারগুলো আমরা নিব, বাট নেগেটিভ গুলা কখনো নিব না। আর সন্তানকে মানুষ করবো অবশ্যই ভালো, আমার মতো করে। আমি কি করতেছি, আমি যদি ভালো হয়ে থাকি, আমার পদচারণা যদি ভালো হয়ে থাকে, আমি সৎ হয়ে থাকি, আমার সন্তানও ঠিক হয়ে যাবে। বাট এটা নিয়ে কে কি বললো বা কার কিভাবে মানুষ করতেছে ওইটা আপনার দেখার বিষয় না। আপনি আপনার জায়গা থেকেই মানুষ করার চেষ্টা করেন, তাহলে আপনার সন্তান সুযোগ্য সন্তান হিসেবে গড়ে উঠবে। তখন আর কারোর সাথে তুলনা করতে হবে না, কারোর সাথে উদাহরণ দিতে হবে না। এইটা আর কি আমি যতটুকু মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব ভাই, চমৎকার গল্প হলো, চমৎকার আড্ডা হলো, এবং আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমাদের একটা প্রশ্ন থাকে, আমি আপনাকে করতে চাই। সেটি হলো যে আজকালকার সময়ে দেখা যায় যে অনেক ভালো ভালো পরিবারে এবং শিক্ষিত সন্তান, শিক্ষিত ফ্যামিলিতে যেটা হচ্ছে যে বাবা মা সন্তানকে সর্বস্ব দিয়ে মানুষ করছে, কিন্তু সন্তান যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভাবে রাখছে না। বাবা মাকে অনেক সময় বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে, নিগৃহীত হতে হচ্ছে। So, সন্তান যদি বাবা মার সাথে এরকম একটা সিচুয়েশন তৈরি করে, এই 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 যে একটা মিস্টেক, এটা যে একটা অন্যায়, এই এই যে অন্যায় একটা সন্তান করলো, এই দায়টা আসলে কার? এখানে কি সন্তানকে জীবনবোধ সম্পর্কে ধারণা দিতে বাবা মার কোনো ভুল ছিল? এখানে সন্তানের শিক্ষার ঘাটতি ছিল, নাকি সমাজ, নাকি স্ট্যাটাস, পরিবার, ইগো, কিসের সমস্যা বলে আপনি মনে করেন? দেখো ভাই, এই প্রশ্নটা আমি নিতেই পারি না। একজন সন্তান যে কিনা তার বাবা মাকে সম্মান করে না, বৃদ্ধাশ্রমে থাকতে হয়,
এটা আমি কখনো মানে নিতেও পারি না, আর এই নিয়ে আমি কখনো চিন্তা করি না ভাই। ও তো সবচেয়ে বড় কলঙ্ক, যে যে পৃথিবীতে জন্ম নেওয়ার পরেও তার মাকে সম্মান করতে জানে না। এর মতো কলঙ্ক পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। শিক্ষিত ফ্যামিলির মধ্যে এই জিনিসটা ম্যাক্সিমাম আমি কয়েকটা আমি দেখছি ভাই, যে ইউনিভার্সিটির টিচার, সে শেষ বয়সে বৃদ্ধাশ্রম। এটা সবচেয়ে বেশি হয়েছে যে আপনি একটা প্রশ্ন করছেন নৈতিকতা বোধ আপনার সন্তানকে কতটুকু দিতে পারছে। আমার মনে হয় এইটুকু তার গ্যাপ ছিল, তার সন্তানের ভিতরে এই নৈতিক বোধটা সে দিতে হয়তো বা সেভাবে পারেনি বা হয়নি সময়, যার কারণে হয়তো বা তার টেন্ডেন্সিটাও হয়ে গেছে এরকম। তবে জাকির ভাই, এটার সৎ অ্যান্সার আমি কখনো দিতে পারবো না ভাই, কারণ আমি কখনো মাথায় নিতে পারি না। একটা সন্তান তার মা বাবাকে সম্মান করবে না, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাইতে হবে। ও সন্তান আসলে কি সন্তান কিনা, এটাও আমার প্রশ্নবদ্ধ হয়ে থাকে। জানি না, আল্লাহ তাআলা তাদের সৎ জ্ঞানটা ভিতরে দেখ, এটা আর পৃথিবীতে যেন না ঘটুক। আমি চাই না পৃথিবীতে আর কোনো বৃদ্ধাশ্রম জন্মুক, কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, সবাই সবার বাবা মাকে নিয়ে থাকবে। কি যে শান্তি ভাই, এটা আপনি আমি সবাই জানি। শত কষ্টের মাঝেও যখন বাসায় ফিরে যায় মায়ের মুখটা দেখতে পারি, এর চেয়ে শান্তি মনে হয় আর কোনো কিছু লাগে না, আর কিছু বোধ হয় না ভাই। আমি বহুত কষ্টে থাকি, আমি অনেক পরিশ্রম করি, অনেক মেন্টালি টেনশনে থাকি, কিন্তু বাড়িতে গেলে আমি যে শান্তিটা পাই, এই শান্তিটা আসলে তুলনা করা যায় না। যেসব সন্তানেরা তার মা বাবাকে এই দুরবস্থাতে রাখে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, তাদের সৎ জ্ঞানটুকু আল্লাহ দিয়ে দেয়। এটার অ্যান্সার আমার কাছে খুব বেশি ভালো আসবে না ভাই, আমি এটা নিয়ে কখনো চিন্তা করি না। আল্লাহ তাআলা যেন এই সিচুয়েশন করার আগে আমার মৃত্যু লিখে রাখে, আমি এইটুকুই জানি শুধু। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ডেফিনেটলি আমাদের এই এই প্রশ্নটার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই, আপনি যেন আপনার শেকড় বলে না যান, এবং আপনার ভিতরে যদি ধরনের কোনো চিন্তা থাকে, যদি এমন কোনো সিচুয়েশন এসে আপনাকে চিন্তা করতে মানে অনেক সময় আপনারা বলেন সিচুয়েশন বাধ্য করেছে, তাহলে আপনাকে অবশ্যই রিথিঙ্ক করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবু তাহের রিবু ভাই জানতে চেয়েছেন, আপনি একজন সন্তান হিসেবে বলুন, নতুন যারা বাবা হবে তাদের আসলে কেমন বাবা হতে হবে, সন্তানরা আসলে কেমন বাবা চায়? এটা আসলে বাবা হইলেই বোঝা যায় যে আসলে কেমন বাবা চাই। এটা আসলে আমি বললেও এটা কখনো হবে না, আর কেউ মাথার ভিতর ঢুকে দিলে হবে না। আপনি যখন সন্তানের বাবা হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সন্তানের আমি কেমন বাবা হব। এটা আপনার বাবা যখন আপনার মানে আপনি সন্তান যেহেতু আপনার বাবাকে দেখছেন যেভাবে, অটোমেটিক্যালি এটা চলে আসবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আমার সন্তান আমাকে যেন, আমি যা বলি আমি যা করি সেটাই যেন ফলো করে এবং সেভাবে যেন মানুষ হতে পারে। দ্যাটস এইটা অটোমেটিকলি চলে আসে ভাই। আপনি আপনার বাবা থেকে যেরকম পাইছেন, আপনি একজন বাবা হলে সেম টু সেম চলে আসবে। এখানে আমি শিখে দিলেও কখনো হবে না, কেউ পরামর্শ দিলেও এটা কখনো আপনার ভিতরে আসবে না। এটা অটোমেটিক্যালি আল্লাহ তাআলার অশেষ একটা নিয়ামত চলে আসবে অটোমেটিক্যালি। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব ভাই, এবং থ্যাংক ইউ কাজী ভাই, তাহের এবং আক্তার, অনেকেই প্রশ্ন করেছেন আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য। আমরা একদমই শেষ সময়ে চলে গেছি। মাহবুব রহমান ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন প্রত্যেককেই ধন্যবাদ, এবং আপনারা আপনাদের এই কমেন্ট, প্রশ্ন এবং মতামতের মাধ্যমে আমাদের আলোচনাটাকে প্রাণবন্ত করে রেখেছেন। মাহবুব ভাই, একদম সর্বশেষ কথা হিসেবে আমাদের সকলের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলতে চান। ভাই একটু কথা বলবো আমি, শুধু একটু, এটা একটু ভিন্ন প্রসঙ্গে। আহ, আমি একটু বল সময় নিয়ে নিই যে আমি যখন বাবা মারা যায় তখন আমি রংপুরে চাকরি অবস্থায় থাকি। আমি খুব মানসিকভাবে হ্যাজার্ডে পড়ে গেছিলাম যে আসলে আমি কি করব, চাকরি করব কি করব না, আসলে আমার দ্বারা হবে কি হবে না। বাট এখানে একটা বড় ভাই আছে, আমি নাম বলবো না, আল্লাহ তাকে বেঁচে রাখুক, সারা জীবন সে বেঁচে থাক। তার যে উৎসাহ উদ্দীপনা, আহ, তার যে কথাবার্তা, আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে আসছে। আমি, আমার বাবা যেভাবে আমাকে গাইডলাইন করছে, ওই বড় ভাইটা, জানি না সে আমার রক্তের কেউ না, কিন্তু
রক্তের কেউ না হলেও মানুষ যে এত রক্তের ভিতর মিশিয়ে যায় সেটা আমি কখনোই বুঝতাম না, তার কাছে আসছি। আজ ভাই সবচেয়ে বড় সুখী এবং সবচেয়ে ভালো লাগে এরকম একটা বড় ভাই আমার পাশে আছে। সে আমাকে সবসময় গাইডলাইন করতেছে, তার পরামর্শ তার নিয়ে আমি চলতেছি, আগামীতে চলবো। তার যে চিন্তা ভাবনা, তার যে আগামী পরিকল্পনা সবকিছু আমার মনের মতো এবং তার সাথে মিলে গেছে। সামাজিক উন্নয়নমূলক কাজকর্মে যে তার যে চিন্তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে কথাবার্তা তার মুখে, সে আমাকে আরো ইনফ্লুয়েন্স করে। তো আল্লাহ তাআলা তা ভাইকে বেঁচে রাখুক। সে আমার মাথার ছাতা হয়ে আছে। এক কথায় যে কি বলবো, যে বাবার পরে তাকে স্থান দিতে হয়। সে আমাকে এত ভালোবাসে, সবকিছুতে আমাকে সে এতটা ভালোবাসে যে রক্তের চেয়েও অনেক কিছু। এবং তার ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত আমি অনেক ভেঙে পড়ছিলাম ভাই, আমার দ্বারা কিছু হবে এটা আমি কখনো কল্পনা করিনি, কিন্তু এখন আল্লাহ তাআলা অশেষ রহমতে আমি এগিয়ে যাব ভাই। তার যে আশীর্বাদ, তার যে দোয়া, তার যে সাপোর্টটা, মানুষের যে সাপোর্টের দরকার হয়, আমি তার কাছ থেকে সেই সাপোর্টটা কিন্তু পেয়ে গেছি। তো আল্লাহ তাকে ভালো রাখুক, সেও ভালো থাকুক। আর শেষ কথা ভাই, যে বাবার জন্য দোয়া করবেন। আমি, সে তার মনের যে আশা সেটা যেন আমি পূরণ করতে পারি। এবং যে ভাইটা আমাকে বাবার মতো, সন্তানের মতো স্নেহ করে যে পথ চলা শিখাচ্ছে, তাকে যেন সারা জীবন আমি রেসপেক্টের এই জায়গায় রাখতে পারি। কারণ আজ আমি কথা বলছি, আর একদিন হয়তো অন্য রূপে আপনার সাথে আসতে পারি, কথা বলতে পারি ভাই, অনেক দূর এগিয়ে যাইতে পারি। এবং সে আমাকে সাপোর্ট করতেছে, আমার চেষ্টা আছে, আল্লাহ আমাকে সেই জায়গাতে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস। আমার বাবার দোয়া আছে, আমার মার দোয়া আছে। আমি চেষ্টা করি ভাই, আমি প্রতিটা মুহূর্ত জীবনের সাথে স্ট্রাগল করি, ভালো কিছু অর্জনের জন্য আমি অল টাইম স্ট্রাগল করি। আমি কোনোদিন একটা সময় আড্ডা মেরে কাটাই না। এই যে লাইভে আজকে বললাম, আমার জীবনে যত আড্ডা মারছি ভাই, কিন্তু এখন আমার জীবনে আড্ডা বলে কোনো কিছু নাই। সব সময় আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা আহ, চিন্তা কাজ করতেছে। আমি মানুষের কল্যাণে কাজ করব, জীবনে যাই করি শুধু মানুষের কল্যাণে। আমি বাবার শেষ ইচ্ছাটুকু যেন পূরণ করতে পারি, এবং আল্লাহ যেন সেই নেক কাজগুলা করার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাকির ভাই আপনিও ভালো থাকবেন, আপনি অনেক ভালো মানুষ। হয়তো বা আমি গোছানো কোনো কথা বলতে পারি না, কিন্তু আমার ভিতরে যেটাই আসছে সেটাই বলে দিছি ভাই। কারণ আসলে বাবার কথা আমি কখনো গুছিয়ে বলতে পারি না, আমি নিজেও ওইভাবে ফর্মালিটি ভাবে কথা বলিও নাই কখনো। তবে চাই যে ভালো কিছু করি, আপনাদের যেটাই করি পাশে, মানে আমি যা করি এখন আমার নিজের জন্য করার কোনো ইচ্ছা নাই। আমি যেটাই করি যেন সমাজের উন্নয়নমূলক কাজে থাকতে পারি। আল্লাহ তাআলা আমার যে ভাইটা আমাকে সাপোর্ট করতেছে, আমার পাশে দাঁড়াইছে, আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দান করুক। সেও যেন দীর্ঘজীবী হয় এবং তার সৎ আদর্শ নিয়েও যেন আমি চলতে পারি, এবং তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে যেন আমি সাফল্যমণ্ডিত করতে পারি। ধন্যবাদ ভাই, জাকির ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদুর রহমান ভাই, চমৎকার আড্ডা হয়েছে আপনার সাথে এবং খুবই দারুণ ভাবে আপনি আপনার বাচন ভঙ্গি সুন্দর, আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন প্রতিটা ঘটনা, প্রতিটা ইভেন্ট এবং গল্পগুলোর ভিতরে ইমোশন দিয়ে আমাদেরকে আকর্ষিত করে আমাদেরকে আপনি ধরে রেখেছেন। আপনার জীবন সুন্দর হোক, আপনার সমস্ত স্বপ্নগুলো পূরণ হোক, এবং আপনার বাবা অবশ্যই আপনার এই সব কথাগুলো শুনছেন, তিনি আপনার আশেপাশেই আছেন। কারণ মানুষ সশরীরে যখন থাকে না তখন তিনি সর্বত্র থাকেন। সুতরাং তিনি নিশ্চয়ই আপনার কথা শুনছেন এবং আপনার জন্য আশীর্বাদ করছেন, কিন্তু আপনি আমি বুঝতে পারছি না। এবং আমরা সেই আশীর্বাদে আমরা নিশ্চয়ই অনেক 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 দূর এগিয়ে যাব। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ, এবং আপনার কাছে আমরা ঋণী। আপনার আলোতে আমরা আলোকিত হতে পেরে ধন্য হয়েছি। আগামীকাল রাত 10টায় আমাদের প্রোগ্রাম আবারও হবে আমাদের অন্য কোনো অতিথির সাথে। আপনিও আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার কোনো বন্ধু বান্ধব যদি আমাদের সাথে আড্ডা দিতে চায় সেটাও আপনি আমাদেরকে রেফার করবেন। আমরা প্রত্যাশা করি প্রতিটা পরিবার হোক স্বর্গ, যেমন আপনি আছেন স্বর্গের ভিতরে আপনার মাকে সাথে করে, এবং প্রতিটা সম্পর্ক যেন হয় স্বর্গীয়। বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডায় আমরা এটাই প্রত্যাশা করি, আপনার মাঝে স্বর্গ চলে আসুক। কবির ভাষায় মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আপনি নিজে একজন স্বর্গ, যদি আপনি সেটা জানেন কিভাবে আপনি তৈরি করবেন। আর আপনি যদি না জানেন তাহলে আপনার কাছে স্বর্গও থাকতে পারে, নরকও থাকতে পারে। তাই আসুন আমরা নিজেরা নিজেদের ব্ল্যাক স্পট গুলোকে আবিষ্কার করি, নিজেদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি, এবং তার ভিতর দিয়ে আমাদের পরিবারগুলো হবে স্বর্গ, সম্পর্কগুলো হবে স্বর্গীয়। ধন্যবাদ সবাই। আগামীকাল রাত 10টায় আবারও আমাদের এই প্রোগ্রাম থেকে আমন্ত্রণ জানিয়ে বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো আড্ডায় আমি জাকির আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।